কিছু নিয়ে আপনার সন্দেহ থাকলেও একেবারে সন্দেহের কোনো অবকাশ নেই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি এবং শুরু হয়ে গেছে ভূত এফএম। আমি রাসেল আছি আপনাদের সাথে, আমার সঙ্গে রয়েছে মাসুম এবং অলরেডি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আর ভূত এফএমে আমরা প্রতিবারের মতো এবারও অসংখ্য ঘটনা পেয়েছি আপনাদের কাছ থেকে। আপনাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা নেই, বিশেষ করে যারা আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে এসছেন তাদেরকে তো ধন্যবাদ জানানোর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আমি। সুতরাং শুধুমাত্র বলতে পারি যে থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য, থ্যাঙ্কস আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য, থ্যাঙ্কস এভাবে এত কষ্ট নিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য। আর যারা আপনারা এখনো ঘটনা পাঠাবেন মনে করছেন তাদেরকে আরো একবার বলে দিই, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radioforti.fm। প্রতিবারের মতো আমরা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, ইন্ডিয়া সব জায়গা থেকে ইমেল পাই, মিডল ইস্ট থেকেও প্রচুর ইমেল পাই। আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন সাউন্ড ক্লিপ পাঠান যেখানে আপনারা নিজেরাই ঘটনা বর্ণনা করেন। তো এতটা কষ্ট করেন, বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে রয়েছেন তারা আমরা জানি যে অনেক ব্যস্ত সময় কাটান, তারপরেও আমাদের জন্য যতটুকু করেন সেই জন্য আসলে আপনাদের ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমাদের নেই। তবুও বলবো ধন্যবাদ, কারণ ভাষা নেই বলেই যে ধন্যবাদ জানানো যাবে না এমন তো কোনো কথা নেই। বলছি আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে যদি ইমেল করতে চান তাহলে কি করতে হবে? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। ভূত এফএম হন্টেড বাই এয়ারটেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আজকে এই এপিসোডে যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে একেবারে চিন্তার কোনো কারণ নেই। এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটি ভালো লেগেছে বলে আরও একবার শুনতে চান, সেটা আপনি চাইলে ইচ্ছে মতো শুনতে পারেন যে কোনো সময়। তবে আমি বলবো যে অবশ্যই দিনের বেলায় না শোনাটাই ভালো, কারণ দিনের বেলায় শুনলে সেই মজাটাই থাকে না আসলে। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আপনারা চাইলে এই যে এখন যে টিউনটি প্লে করছে মাসুম, সেই টিউনটি আপনি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন ফ্রম ইউর এয়ারটেল, এবং সেই জন্য আপনি যেটা করতে হবে, ভূত এফএম টিউন কোডটা মনে রাখতে হবে, and the tune code is 92125 and you can activate it by sending SMS. জাস্ট আপনার মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125, এটা টাইপ করে তারপরে পাঠিয়ে দিন SMS-টি 3123 নাম্বারে। দেখবেন যে আপনার হয়ে গেছে এটি। আমরা সবসময় আপনাদেরকে বলি, রিকোয়েস্ট করি এবং অনেক সময় অনেক জোরাজুরি করি যে যারা ঢাকায় বিশেষ করে আছেন এবং যাদের পক্ষে সম্ভব তারা প্লিজ আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনাটা বলবেন, সেটা অনেক বেশি ভালো হয়। আর যারা একেবারেই সম্ভব না তারা অবশ্যই ঘটনা পাঠাবেন এবং লিখে দিবেন যে ঘটনাটা আমরা পড়ে শোনাতে পারি। এরকম কোনো ঘটনা যদি থাকে আপনার, তাহলে অবশ্যই আমরা সেটা পড়ে শোনাবো। আর আমি দেখেছি যে আসলে ঘটনা পড়ে শোনালে যেটা হয়, ম্যাক্সিমাম যারা আমাদের ঘটনা পাঠান তারা সবাই বলেন যে পড়ে শোনান না, সব ক্ষেত্রে সেটা হয়তো ভালো হয় না। সুতরাং আপনারা যদি এসে শেয়ার করেন সেটা অনেক বেশি ভালো হয়। আমি একটা ইমেল পড়ছি, সেই ইমেলটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই একজন শুভাকাঙ্ক্ষী এবং লিসনার। তিনি পাঠিয়েছেন, তার নাম সঞ্জয়, তিনি ইন্ডিয়ার বর্ধমান জেলায় থাকেন। তার ফোন নাম্বারটিও তিনি দিয়েছেন এখানে এবং তিনি লিখছেন যে আমি সঞ্জয়, আমি ইন্ডিয়ার বর্ধমান জেলায় থাকি। আমার ফোন নাম্বার সেটা আমি জানি, আর কারো জানার দরকার নেই। তিনি লিখেছেন যে আমার এইটা নিয়ে 4টা মেল কিন্তু একটাও পড়নি, আমার ঘটনা পড়লে খুব খুশি হব। এই ঘটনাটা আমার বন্ধুর কাছ থেকে শোনা, আমি ঘটনাটি নিজের ভাষায় বলছি। আমি রিক্সা চালাতাম রাতে, আর সেদিনও একইভাবে রাত 10টার সময় একটা লোককে নিয়ে যাচ্ছি তার বাসায়। লোকটার বাসায় যেতে গেলে একটা পুরনো হসপিটাল পেরিয়ে যেতে হয়। হসপিটালটা পুরনো বলে লাইট ছিল না রাস্তায়, এবং যাবার সময় সেই জায়গার কাছে যত যাচ্ছি তখন দূর থেকে দেখি একটা আবছা ছায়ামূর্তি সরে গেল। আমি ততটা গুরুত্ব না দিয়ে চলে গেলাম। লোকটাকে তার বাসায় নামিয়ে দিয়ে ফিরছি, হঠাৎ কিছু দূরে দেখলাম একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে পেরিয়ে যাচ্ছি। হঠাৎ পেছন থেকে সেই মেয়েটা বলল, পুরনো হসপিটালে যাব, কত নেবেন? আমি বললাম 15 টাকা। বললাম, মেয়েটা কিছু বলল না, না বলে চেপে পড়লো আমার রিক্সায়, এবং আমি ভাবলাম যে মেয়েটা এত রাত্রে এই জায়গায় কি করছে। ভাবতে ভাবতে যাচ্ছি, হঠাৎ
রিক্সার চেনটা পড়ে গেল। আমি একটু ভয় পেয়ে গেলাম, ভাবলাম এত রাতে ওই জায়গায় থাকা আর সেই পুরনো হসপিটালের কাছে চেন পড়া এটা কোনো স্বাভাবিক ঘটনা নাও হতে পারে। পেছনে ফিরে দেখি মেয়েটা নেই, চারিদিকে খুঁজে দেখি কোথাও নেই। আমি খুব ভয় পেলাম। সময়টা শীতকাল হলেও আমি গরমকালের মতো ঘেমে গেলাম। আমি রিক্সায় চাপতেই মনে হলো রিক্সাটা যেন কেউ পেছন দিক থেকে টেনে ধরে আছে। আমি খুব কষ্ট করে রিক্সাটা চালাচ্ছি, হঠাৎ পেছন থেকে আমার কাঁধে একটা হাত রাখলো। আমি সেই সময় খুব ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম আমি যতই ভয় পাই না কেন পেছনে তাকাবো না। হঠাৎ একটু দূরে দেখলাম একটা লোক সাদা জামা পরে আমার কাছে এগিয়ে আসছে। আমি ভালো করে দেখলাম, আর যা দেখলাম সেটা দেখে আমি ঠিক থাকতে পারিনি। আমি জ্ঞান হারালাম। আমি দেখলাম সেই লোকটা আর কেউ নয়, লোকটা হলো আমি। আমি চোখ খুলতে দেখি আমি পুরনো হসপিটালটার ভেতরে মাটিতে শুয়ে আছি। আমার মাথায় খুব ব্যথা আর গায়ে খুব জ্বর। আমি যা হোক করে বাইরে এলাম। বাইরে আসতেই আমি দেখি আমার বন্ধুরা এবং বন্ধুদের সবকিছু বললাম। এরপর থেকে আমি রাতে আর রিক্সা চালাই না। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ। অনেক দূর থেকে আমাদের ইমেল করেছেন, বর্ধমান থেকে। বর্ধমানের যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদের শো কোনো না কোনো ভাবে শোনেন তাদের সবার জন্য শুভকামনা রইল। তবে অবশ্যই আশা করবো যে এরকম ঘটনা আরো ঘটুক, যাতে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন। সবার জন্য শুভেচ্ছা রইল রেডিও ফুর্তির, সেই সাথে ভূত এফএম এর। যাই হোক, এতক্ষণ ধরে ঘটনা পড়লাম, এবার কিছু এসএমএস পড়া যাক। আমাকে এম সারা বরিশাল কাজিরহাট থেকে এসএমএস করেছেন এবং বলছেন, কেমন আছো রাসেল ভাই? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তিনি বলছেন যে একটু একটু ভয় করে, একা একা শুনে একটু একটু ভয় করে। মুত্তাকিন আমাদের এসএমএস করেছেন, তিনি ভূত এফএম শুনছেন। লিনা সাভার থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম শুনে আমি একটুও ভয় পাই না, এন্ড শুনতে খুব ভালো লাগে। ওকে, আপনি অনেক সাহসী। তানভীর আমাদের মগবাজার থেকে লিখেছেন, তার এসএমএস পড়া হয় না, এটা তার প্রথম এসএমএস, তিনি প্রথম এসএমএস অভিযোগটি করেছেন। শুভ আমাকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন জয়, নিশু এবং ফারদিন আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে। এছাড়া আমাদের জাকারিয়া নাবিল এসএমএস করেছেন উজ্জ্বল আমাদেরকে আফজাল এসএমএস করেছেন সিলেট থেকে। নাহিদ এসএমএস করেছেন, সাব্বির আমাদেরকে এসএমএস করেছেন ঝালকাঠি থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন পাপ্পু, এসএমএস করেছেন রিয়াদ, এসএমএস করেছেন রেনি, এসএমএস করেছেন আদনান খুলনা থেকে। এছাড়াও লিওন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জুমাইল এসএমএস করেছেন মিঠু গাজীপুর থেকে। এবং আমাদেরকে এসএমএস করেছেন মোহাম্মদ খান, আমাদেরকে এসএমএস করেছেন দীপ্ত, আমাদেরকে এসএমএস করেছেন নিলয় লুসিফার। আপনাদের যে ঘটনাটা ভালো লাগবে সেই ঘটনাটা অবশ্যই আমাদের জানাবেন যে এই ঘটনাটা বেশি ভালো লেগেছে বা এই ঘটনাটি কম ভালো লেগেছে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনাদের পছন্দের ঘটনাগুলো আমরা সিলেক্ট করতে পারবো এবং সেখানে আপনাদের একটা মতামত থাকবে, তাই না? যেটা আপনাদের বেশি ভালো লাগে, তাহলে সেই ধরনের ঘটনাগুলো আমরা বেশি বেশি আপনাদের সামনে নিয়ে আসবো। সো কোন ঘটনাটা ভালো লাগে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আর আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে গেস্টরা আছেন তাদের কাছ থেকে আমরা ঘটনা শুনতে পারি এবং আমাদের প্রথম যে গেস্ট আছেন তার কাছে যাব। তার আগে জানিয়ে দিই যে আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ জানিয়ে দিন আপনি এখানে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আর সেই সাথে যদি আপনারা আমাদের এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং আপনাকে আরেকটু এগিয়ে আসতে হবে মাইক্রোফোনের কাছাকাছি। সেই সাথে আপনাকে রিকোয়েস্ট করবো আপনার পরিচয় দেওয়ার জন্য। বেসিক্যালি উনি আসতে চাচ্ছিলেন না, আমি অনেকটা জোর করে নিয়ে এসেছি। উনি চাচ্ছিলেন যে আমরাই তার ঘটনাগুলো পড়ে দেই, বাট ঘটনাগুলো ভালো লেগেছিল বলেই, এবং আমরা সবসময় তো এরকম পাই না সবাইকে যারা আমাদের একটু সিনিয়র এবং তাদেরকে আমরা সবসময় স্টুডিওতে আনতে পারি না। তো আমি যখন ওনাকে পেয়েছি তখন একটু মোটামুটি জোর করেই নিয়ে এসেছি। আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আরেকবার পরিচয়টা দিতে হবে। সাধারণ বীমা কর্পোরেশন, নামটা আরেকবার বলতে হবে প্লিজ। হাসনাত মোশাররফ। জি, আমি সাধারণ বীমা কর্পোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলাম, অবসরপ্রাপ্ত। এখন আমি ছায়াবিটের প্রবন্ধ বাসা করতে থাকি। আচ্ছা, এই হচ্ছে আমার পরিচয়। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি বলছিলেন যে আপনি একটু অসুস্থ, তারপরেও এত কষ্ট করে আমাদের সাথে এসে জয়েন করেছেন এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি যে ঘটনাগুলো বলবেন সেই ঘটনাগুলো কোথায় ঘটেছিল, কত বছর আগে ঘটেছিল, এটা একটু যদি শুরুতে বলতেন। এটা ঘটেছিল 1969 সালে। আচ্ছা, পাবনা আমার দোয়ারপাড়া বাড়িতে। আচ্ছা, শহরতলি, আমার বাড়িটা ছিল পাবনা শহরতলির। আচ্ছা, ওকে, তাহলে আমরা ঘটনায় চলে যাই। ঘটনা হচ্ছে বললাম তো যে 1969 সালের ঘটনা। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি।
পাবনা এডওয়ার্ড কলেজে। আমাদের বাড়িটা পাবনা শহর থেকে শহরতলিতে এই মাইল 1.5 দূরে হবে। তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ আসেনি, হারিকেন এবং কপিবাতি ব্যবহার করা হয়। আমি যে ঘটনা বলছি সে ঘটনাটা বলার জন্য আগে আমার বাড়ির পরিবেশটা বলা দরকার, তাহলে ঘটনাটা সবাই ভালোভাবে উপলব্ধি করতে পারবে। পরিবেশটা হচ্ছে প্রাচীর ঘেরা বড় বাড়ি। বাবারা 3 ভাই এক বাড়িতেই থাকেন। বাড়ির ভেতরে অনেকগুলো নারকেল গাছ, সুপারি গাছ, আম গাছ আছে। বাড়ির বাইরে আছে গাছ। বাড়ির ঠিক পেছনে হাত 15 দূরে আছে হচ্ছে পুকুর, 3 ঘাট বাঁধানো পুকুর। পুকুরের পাড়ে আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছের বাগান। তারপরেই হচ্ছে বাঁশঝাড়। এই পরিস্থিতির মধ্যে ঘটনাটা ঘটছে এই তারপর পরিবেশে। তখন শীতকাল, কুয়াশাও পড়ছে। আমি শহর থেকে রাত্রে বাড়িতে ফিরে আমার ঘরে খাওয়া দাওয়া করে পড়তে বসি। অনেক রাত ধরে পড়াশোনা করি। দিনে আমি কখনো পড়াশোনা করি না, এই শহরে আড্ডা দিয়ে ঘুরে বেড়াই। আমি যখন পড়তে পড়তে রাত তখন 12:30 মতো হবে। আমার পাশের ঘরে আমার মেজো চাচার মেজো ছেলে বাবলু থাকে, তার সঙ্গে রাজাও থাকে, তার ছোট ভাই। হঠাৎ বাবলু কল তলা থেকে মানে আমাদের বাড়ির ভেতরে পাত কুয়া থেকে পানি তুলছে আর বলছে, একটুর জন্য বেটাকে মারতে পারলাম না, আর একটুর জন্য মারতে পারলাম না। ও এইভাবে বলছে। আমি ভাবছি বোধহয় কোনো চোর এসছে বা চোর এসেছিল, তাকে সে মারতে পারলো না বা ধরতে পারলো না। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসলাম। এসে দেখি বাবলু কুয়োর থেকে পানি তুলছে। আমি বললাম, কি রে, চোর এসেছিল? ও বলছে, না চোর আসেনি, তবে আমি আমার টয়লেটের কাছে যাচ্ছিলাম। আমার বাড়িতেও টয়লেটটা একটু দূরে, ঘর থেকে টয়লেটটা একটু দূরে, যেহেতু পুরোনো আমলের বিল্ডিং অনেকটা দূরে। তখন বললো যে আমি টয়লেট যাচ্ছি, এক সাপ দেখলাম, মোটা, বেশ বড়। আমি টয়লেটে যে বদনাদি নিয়ে যাচ্ছিলাম সেই বদনাদি তাকে ঢিল মারছি, কিন্তু লাগলো না। এমন সময় আমাদের যে কুয়ো থেকে যে রান্নাঘর, সে রান্নাঘরের পাশে আর একটা ঘর, এর ডিস্টেন্সটা প্রায় 100 হাতের মতো দূর হবে। সেখানে বড় চাচার 40 ঊর্ধ্ব কাজের মেয়েরা ছিল। সে ঘরের ভেতর থেকে কান্না শুরু করলো। এমন কান্না শুরু করলো, মনে হচ্ছিল যে সে খুব অসুস্থ। যেমন মানুষ অসুস্থ হয়ে গেলে কান্না করে, বেকারগ্রস্ত হয়ে গেলে কান্না করে, ঠিক সেইভাবে কাঁদছে। তারপরে আমি আর বাবলু খুব আশ্চর্য হয়ে গেলাম যে কান্না করে কেন। হঠাৎ করে সে পুরুষ কণ্ঠে বলে উঠল যে আমাকে কেন ঢেল মারা হলো। আমি কি কারো ক্ষতি করেছি যে আমাকে ঢেল মারা হচ্ছে? এবং তার এই পুরুষ কণ্ঠের একবারও পুরুষ কণ্ঠে একটি কণ্ঠ ছিল না। একবার কোন সময় পুরুষ কণ্ঠ বারবার কণ্ঠ চেঞ্জ হচ্ছে। তখন আবার যখন কাঁদছে তখন সে মেয়ে কণ্ঠে কাঁদছে। এইসব ঘটনার কারণে তার উচ্চস্বরে মোটামুটি সবাই জেগে গেছে। আমার বড় চাচা চলে এসছেন, এসে জিজ্ঞেস করলেন। উনি আবার নামাজ কালাম পড়েন। বড় চাচা হচ্ছে, আপনারা হয়তো জানেন যে নাট্যকার জিয়া হায়দার, রশিদ হায়দার, কবি মাকিদ হায়দার, দাউদ হায়দার, এদের বাবা আমার বড় চাচা। উনি নামাজ কালাম পড়তেন। উনি গেল, কি হয়েছে আমাদের কাছে ঘটনা শোনার পরে যে বললেন, খোদের মা তুমি অমন করছো কেন? তখন খোদের মা ঘরের ভেতর থেকে বলছে, দরজাটা বন্ধ, ভেতর থেকে বলছে, আমাকে কেন বাবলু বদনাতে ঢিল মারলো, নাপাক বদনাতে কেন ঢিল মারলো। মানে নাপাকটার উপরে সে জোর দিচ্ছে, যেহেতু টয়লেটে যাচ্ছিল বদনানি পারেনি হাতে করে। তখন বড় চাচা বলছে যে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, তোমরা একটা কাজ করো, যার যার ঘরে চলে যাও, তা আমরা কিছুতেই যাই না। তখন বড় চাচা খোদের মাকে অত্যন্ত সম্মানসূচক শব্দে তাকে জিজ্ঞেস করতে, তাকে বলছে,
বাবা তোমার নামটা কি? তখন বলছে, খোঁজনা পুরুষ কণ্ঠে বলছে, আমার নাম রংলাল। তারপর রংলাল নিজে থেকেই বলছে যে আমরা 5 ভাই, এক ভাই ঢাকা থাকে, এক ভাই যশোর, এক ভাই সিলেট, আর এক ভাই তারাস থাকে। তারাস হচ্ছে সিরাজগঞ্জের একটি থানার নাম। তখন বড় চাচা তাকে আরো সমীহ করে, কাজের মহিলাকে আরো সমীহ করে কথাবার্তা বলতে লাগলেন এবং সবাইকে বলতে যে ঠিক আছে, তোমরা যার মতো যে শুয়ে পড়ো বা যাদের ঘরে চলে যাও, কালকে দেখা যাবে সম্ভবত তার উপর প্রেতাত্মার আসর হয়েছে। আমরা একথা বলে বড় চাচা তার ঘরে চলে গেলেন। আমরা কৌতূহলে থেকে গেলাম, মা চাচিরাও থেকে গেলেন। এমন সময় একটি ঘটনা বলার দরকার এখানে জরুরি দরকার। সেটি হচ্ছে, ওই সময় আমার মেজো চাচার বড় ছেলে নাম বিশু, যিনি এখনো বেঁচে আছেন, তিনি স্পিড বোট দুর্ঘটনায় বেশ আহত হয়েছিলেন। সমস্ত গায়ে আগুনের ফোসকা পড়ে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। এখন বহু ডাক্তার দেখানো হয়েছে, তাও তার অসুখ, তার পরিবারের জিনিসটা সারছে না এবং তিনি একেবারেই বিছানাগত হয়ে পড়েছিলেন। সে সময়ের মহিলারা স্বাভাবিকভাবে তাবিজ কবজ বা প্রেতাত্মা যাই হোক, তাদের উপর একটু দুর্বল ছিলেন। মেজ চাচি যে বলছে, বাবা রংলাল, আমার ছেলেটা তো খুব অসুস্থ, পুড়ে গেছে, কিছুতেই সারছে না, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন ওকে ভালো হওয়ার জন্য? আপনি কি কোনো কিছু বলবেন কি করলে ভালো হবে? তখন রংলাল পুরুষ কণ্ঠে বলছে, সকালে বাড়িতে নিচে যা দেখবি ওইতে বেটে লাগিয়ে দিবি, ভালো হয়ে যাবে। তারপরে আমরা এই অবস্থায় আছি। বড় চাচা তার ঘর থেকে দেখছেন যে আমরা তখনও দাঁড়িয়ে আছি। তখন তিনি আমাদেরকে ধমক দিলেন, যাও যার যার ঘরে যা শুয়ে পড়ো। ঠিক এইভাবে আমরা ধমক দিলেন। আমরা যা হোক আর বেশিক্ষণ না করে শুয়ে পড়লাম। ফজরের নামাজ পড়ার সময় বড় চাচা উঠছেন, উঠে পড়বেন। তার ঘরের ঠিক পেছনেই আমাদের 3 ঘাটের একটি পুকুরের 3 ঘাটের একটি ঘাট। বড় চাচা দেখলেন যে আবছা আবছা একজন মানুষ, কিন্তু খুব হালকা কণ্ঠে, সুন্দর কণ্ঠের গান শোনা যাচ্ছে। তখন উনি বললেন, কে কে এরকম বলছেন, কিন্তু কোনো সাড়া মিলছে না। তখন বড় চাচা নিচে একটু ঘাবড়ে গেলেন। ঘাবড়ে গিয়ে তিনি তার 2 ভাই, আমার আব্বা এবং মেজো চাচাকে ডেকে তুললেন। ডেকে তুলে 3 ভাই তখন সব বেশ উচ্চ কণ্ঠে কে কে করে জিজ্ঞেস করছে, উত্তরও দিচ্ছে না, গান শোনা গিয়ে যাচ্ছে। বড় চাচা এবং আমাদের আব্বাদের কণ্ঠস্বরে বা তাদের ডাকাডাকিতে আমরা নিজেরাও জেগে গেলাম, যে আমরা পুকুর ঘাটে গেলাম। যেটা দেখলাম সেটা কল্পনার তো দূরে থাক, এখানে কোনো কিছুর হিসাব মেলামাকে গেল না। দেখি পুকুরের পানিতে, শীতকাল ঠান্ডা পানি, সেই পানির ভেতরে খোঁজের মা হেঁটে বেড়াচ্ছে, তার কোমর পর্যন্ত পানি। সে সারা পুকুর হেঁটে বেড়াচ্ছে আর গান গাচ্ছে, কখনো পুরুষ কণ্ঠে, কখনো মহিলা কণ্ঠে, কখনো মহিলা পুরুষ একাই দ্বৈত কণ্ঠে। এবং সেই গানের ভাষা না বাংলা, না ইংরেজি, না হিন্দি, না আরবি, কিছুই বোঝা গেল না। আমার বড় চাচা আরবি ফার্সি ভালো জানতেন, উনিও বুঝতে পারলেন না কোন ভাষায় কথা হচ্ছে, উনি গানটা গাচ্ছেন। এমন সময় মেজো চাচি খুব হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘাটের পর চলে আসছেন। এসে তার হাতে তখন দেখা যাচ্ছে যে মরার মতো সাদা জাতীয় একটা লম্বা শেকড়। উনি এসে বলছেন যে আমি বালিশের তলে এই শেকড়টা পেয়েছি। তখন সবাই মিলে খোঁজের মাকে অনুরোধ করা হচ্ছে পুকুর থেকে উঠে আসার জন্য। খোঁজের মা কোনো কারো কথাই শুনছেন না, সে সারা পুকুর হেঁটে বেড়াচ্ছে আর গান গাচ্ছে। আমরা জানি, আমরা গোসল করার সময় নিজেরাও ডুব দিয়ে পুকুরের তল পাই না, এত গভীর, এত পানি পুকুরটা। এদিকে আস্তে আস্তে সকাল হয়ে গেছে, পাড়ার লোকজন বেশি জমে গেছে। মানে কিছুক্ষণ পর খোঁজের মা দৌড় দিয়ে ঘাট থেকে উঠে এক দৌড়ে গিয়ে তার ঘরে চলে গেল। ঘরে চলে গিয়ে সেন্সলেস হয়ে গেল।
বড় চাচা বললেন যে তোমরা কেউ ওকে ডিস্টার্ব করবে না, কেউ কোনো কথা বলবে না, যেভাবে সেইভাবে থাকবে। এটা বেশ উনি কড়া নির্দেশই দিলেন। আমরা সবাই থাকলাম। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে খোদেমার জ্ঞান খুলল। জ্ঞান খোলার পরে আমার মা, আমার চাচি মানুষ সব জিজ্ঞেস করলো যে খোদেমা কি হয়েছে, তোমার ওরকম করছিল কেন? খোদেমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলতে পারে না, কিছুই তার মনে নেই। তার দেখে বোঝা গেল তার কিছুই মনে নেই। এবং সে শুয়েছিল, উঠতেই পারছিল না, তাই এত দুর্বল মনে হচ্ছিল। তারপরে বড়চনার সবকিছু ইটি করার পরে বিকালবেলা তাকে অনেকগুলো টাকা দিয়ে এবং মা সম্বোধন করে তাকে তার বাড়ি, গ্রামের বাড়ি, নগর বাড়িতে পাঠিয়ে দিলেন। এদিকে আমার মেজো চাচিমার যে বালিশের তলার থেকে যে শেকড়টা পেয়েছিলেন, সেই শেকড়টা তার বেটে বিশ্বভাইয়ের গায়ে লাগিয়ে দেওয়া হলো। 5 থেকে 7 দিনের ভিতরে বিশ্বভাইয়ের সমস্ত পোড়া দাগ, পোড়া সেরে দিয়ে দাগহীন ভালো হয়ে গেলেন। আমি কিছুটা আগে বাইরে গিয়েছিলাম, ভাইকে জিজ্ঞেস করলাম যে আর কোন দাগ থাক, বলে না রে, কোনো দাগই নেই। এখন আমার কাছে একটাই জিনিস আমি বুঝতে পারি না, যে আমাদের জানার বাইরে আরো কিছু আছে কি? আমি এই প্রশ্নটাই আমার কাছে এখনো থেকেই যাচ্ছে। আমি এই প্রশ্নটা কোনোভাবেই সমাধান খুঁজে পাচ্ছি না। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সেই প্রশ্নই আমাদের সবার আসলে, যে আসলে আমরা যতটুকু জানি তার বাইরে অনেক জানার মতো অনেক কিছু আছে, আর সেটা নিয়ে এত আলোচনা এবং সেটা নিয়ে এত কথা এবং সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় ধরে হয়তো চিন্তাটা করি না, কিন্তু আসলে হয়তো আমাদের জানার বাইরে অনেক কিছু আছে যেটা আমাদের আশেপাশে আছে, আমরা দেখছি কিন্তু ভাবছি না। যাই হোক, আমরা একটা চমৎকার ঘটনা শুনলাম। এরপরে আমরা আমাদের নেক্সট গেস্টের কাছে যাবো, তবে তারা কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে অভি রামপুরা থেকে SMS করেছেন, লাইট অফ করে তিনি ভূত FM শুনছেন, খুব ভালো লাগছে। আরিফ আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আশা করছেন আজকে শো জমে উঠবে। রাফি মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তার অনেক ঘটনা রয়েছে, তিনি ফোন করতে বলেছেন না। আমরা এভাবে আসলে ঘটনা কালেক্ট করি না, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘটনাটা অবশ্যই আমাদেরকে ইমেল করে দিতে হবে, আমরা পড়ে দেখবো, যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আমরা আপনাকে কল করবো। এটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণই নেই। নাহলে যারা কষ্ট করে পাঠাচ্ছেন তারা কি দোষ করলেন, তাই না? মাহিম আমাদের SMS করছেন, অন্ধকার ঘরে তিনি লেপ মুড়ি দিয়ে ভূত FM শুনছেন, অনেক ভালো লাগছে। শীতের সময় কিন্তু ভূত FM শুনতে মজা অনেক বেড়ে যায়, শীত এবং বৃষ্টি দুটো হলেই। জিয়া আমাদের SMS করেছেন এবং রাজশাহী থেকে তিনি SMS করেছেন এবং তিনি তার SMS টি পড়তে অনুরোধ করেছেন, আমি পড়ে ফেললাম। জুলফিকার আমাদের SMS করেছেন, জুলফিকার বকুল গাজীপুর থেকে, এবং তিনি আমাদের নিয়মিত লিসনার তাই জানিয়েছেন, আর তিনি আমাদের ভূত FM এর প্রশংসা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সূর্য আমাদের SMS করেছেন গুরুদাসপুর থেকে, তিনি বলছেন আজকে তিনি এবং তার নবাগত ওয়াইফ দুজন মিলে ভূত FM শুনছেন, আপনাদের নতুন জীবন শুরু করেছেন, সেই জন্য আমাদের শুভেচ্ছা থাকলো এবং আশা করছি সামনের দিনগুলো আরো অনেক বেশি আনন্দময় হয়ে উঠবে। ইমরান আমাদের SMS করেছেন তাঁতিবাজার থেকে এবং তিনি লাস্ট উইক ভূত FM মিস করেছেন, বাট আজকে তিনি মিস করছেন, আজকে তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। ওয়ালিদ বয়রা থেকে আমাদের SMS করেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে জো ডর গায়া ও মার গায়া, ওকে, তিনি ভূত FM এর অনেক প্রশংসা করেছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও দেখতে পাচ্ছি যে ফয়সাল মাহবুব আমাদের SMS করেছেন, নাদিম আমাদের SMS করেছেন ঢাকা স্টেট কলেজ থেকে, এছাড়াও রায়হান আমাদের SMS করেছেন রাফি হাতিরপুল থেকে, এবং তিনি, আলভি, জয়, সংলাপ সবাই একসাথে শুনছেন। তারেক আমাদের ফুলতলা থেকে SMS করেছেন, লাবিবা আমাদের SMS করেছেন, তিনি লিখেছেন ভূত FM রক্স, থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। মিঠু গাজীপুর থেকে SMS করেছেন, পটলা আমাদের ময়মনসিংহ থেকে SMS করেছেন। আপনারা যদি SMS পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা পরবর্তী ঘটনায় যাবো, তবে তার একটা ছোট্ট আমাদের ব্রেক নিতে হবে এবং অবশ্যই খুব ছোট একটা ব্রেক, সে বিষয়ে কথা দিচ্ছি। সুতরাং আমাদের ছেড়ে কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. শুনছেন সব
সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এছাড়া আমি রাসেল আছির সাথে আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আমাদের সম্মানিত অতিথির মধ্যে একজন অলরেডি আপনাদের ঘটনা শুনেছেন। আমরা চলে যাব আমাদের নেক্সট অতিথির কাছে। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন, একটু আপনার পরিচয়টা বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি বাপ্পি তালুকদার, আমি এসেছি ঢাকার ফার্মগেট থেকে। ওকে, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। শিওর। আমার ঘটনাটা হচ্ছে এরকম, আমরা একটা নতুন ফ্ল্যাটে উঠেছি এই বছরই। তো ফ্ল্যাটে ওঠার আগে আমি এই ফ্ল্যাটটা সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম আর কি, যে আশেপাশে যারা থাকে ওরা নাকি এই ছাদের উপরে একটা ফিগার, একটা হোয়াইট ফিগার মুভ করতে দেখেছে। মুভিংটা এরকম ছিল কি এটা নাকি জাস্ট ভেসে ভেসে বেড়ায়। যাই হোক, বেশ মজা পেয়েছিলাম এগুলো শুনে। আমি কখনই এরকম যেসব প্যারানর্মাল টাইপের বিষয় আছে এগুলো আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু এই বছর জুলাইয়ের 4 তারিখে যে ঘটনাটা আমার সাথে ঘটে গেছে, ওটা দেখার পর থেকে আমার কনসেপ্টটাই সব চেঞ্জ হয়ে গেছে। নিশ্চয়ই কিছু আছে, না হলে মানে কি বলবো, মানে পৃথিবীতে মানে কিছু একটা আছে। যেটা বলছিলাম আর কি, ওই জুলাইয়ের 4 তারিখে আমরা একটু আগে শুয়ে পড়েছিলাম। আমরা সাধারণত রাত 12:30 1টার আগে ঘুমাই না, তো সেই রাতে একটু আর্লি শুয়ে পড়েছিলাম। এই টাইমটা হবে 11:30 হবে। শুয়ে পড়েছি, হঠাৎ কিসের জন্য শব্দে আমার চোখটা খুলে যায়। একদম ঘুমিয়ে পড়েছিলাম, একটা শব্দে আমার চোখটা খুলে যায়। তো তাকিয়ে দেখি একটা সাদা রঙের একটা ফিগার আমার খাটের ডান দিকে দাঁড়িয়ে আছে। জিনিসটা এরকম যে মানে ঘোমটা পড়া দাঁড়িয়ে আছে। সবাই যেটা বলে যে এই জিনিসগুলো অনেক খুব লম্বা হয়। জিনিসটা অত লম্বা ছিল না, এটা কত হবে, 5.5 ফিট মতো হবে। কারণ যে ফিগারটা যে ছিল এর পাশে একটা আলমিরা আছে, এটা হাইট ছিল প্রায় 7 ফিট। তো 7 ফিট হাইট, আর এটা ছিল প্রায় 5.5 ফিট। এটা জাস্ট দাঁড়িয়ে আমাকে অবজার্ভ করতেছিল। তো আমি চিন্তা করলাম কি এটা কি আমি সত্যি দেখছি নাকি হঠাৎ ঘুম ভেঙে গেছে বলে আমি এই জিনিসটা আমি দেখছি। এটা শিওর হওয়ার জন্য আমি দু চোখ একটু আঙুল দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। দেখলাম যে না, এটা আসলে একটা ফিগার, একটা সাদা রঙের ফিগার, যেটা কিনা ঘোমটা দেওয়া এরকম দাঁড়িয়ে আছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম, কে 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 ওখানে? এটা বলে আমি জাম্প করে উঠে একেবারে আমার যে সুইচ আছে ওই সুইচটা অন করে দিলাম। আমার টার্গেট ছিল আমি এটাকে হিট করবো, যাই হোক না কেন। কিন্তু যখন লাইট জ্বালালাম দেখলাম এইটা কোনো কিছুই রুমের মধ্যে নেই। তো এটাই ছিল আমার ঘটনা আর কি। আপনার সঙ্গে আপনার ওয়াইফ ছিল? তিনি? হ্যাঁ, আমার ওয়াইফ ছিল। সে জেগে তারপর আমাকে সেও মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যে কি হয়েছে, এরকম কেন করছো? আমি তখন আমি দেখি যে আমি তখন রীতিমতো কাঁপতেছি। আমি পুরো রীতিমতো কাঁপতেছি আর সূরা যা পারি সব পড়তেছি। আর ওকে বলতেছি নিশ্চয়ই এই ঘরের মধ্যে কিছু আছে, এই ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, নাহলে আমি এটা কি দেখলাম। আমার বলে কি হয়েছে, কি দেখেছো? তো আমি চিন্তা করলাম ও ভয় পাবে, এই জন্য আমি আর কিছু না বলে পরে শুয়ে পড়ি আর কি। পরে আপনি এটাতেই আপনার আরেকদিন আপনি বলছিলেন, আপনি যখন বাইরে বলছিলেন অনেক সুন্দর করে আসলে বলছিলেন ব্যাপারটা। এই আপনার আরেকদিন যখন ঢুকছিলেন বাসায় তখন আপনার দারোয়ানের সাথে একটা কথোপকথন হয়েছিল। হ্যাঁ, এটা হয়েছে তার কয়েকদিন পরে আর কি। মানে এই ঘটনাটা ঘটার পর থেকে আমি মানে ওই রাত্রেবেলা আর ওই লাইট অফ করে ঘুমাতাম না। আমি ওই ডাইনিং স্পেসে লাইটটা অন করতাম। ইভেন আমি ওই ডিম রাতে জ্বালিয়েও আবার শুতে তখন একটু ভয় লাগতো।
যার জন্য আমি ডাইনিং স্পেসে লাইট জ্বলে তারপর ঘুমাতাম। তো এই ঘটনাটা কয়েকদিন পরের ঘটনা। আমি অফিস থেকে ফিরছি, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। তো ওই দিনটা ছিল একদম ওই সারাদিন বৃষ্টি হয়েছে, তখন টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। তো আমি আমার বাসার যেটা ইটা যে একবারে ওই থেকে ওই মেইন রোড থেকে হাতের বাঁ দিকে একটা গলি চলে গেছে, ওই গলির ভেতরে বাসা আর কি ঢুকতে হয় ওখান দিয়ে। তো আমি মেইন রোডে এসে ওই বাঁ দিকে যখন ঢুকলাম তখনই দেখেছি কারেন্ট মানে চলে গেছে, কারেন্ট নেই, এই পুরো এলাকাতে কারেন্ট নেই। তো আমি হাঁটতে হাঁটতে যখন ওই বাসার গ্যারাজে আসলাম, এসে দেখি যে এই সিঁড়ি ঘরের নিচটা পুরো অন্ধকার, পুরো সিঁড়িটাই অন্ধকার। আর যেহেতু নতুন ফ্ল্যাটটা নতুন ওখানে হয়েছে, তখন ওই যেটা কিনা ওই আর কি জেনারেটর ওটাও তখন আর কি ইনস্টল করা হয়নি, যার জন্য ওই বিল্ডিং এ টোটালি কোন রকম ইলেকট্রিসিটি ছিল না। তো আমি ওই নিচে এসে চিন্তা করলাম সিঁড়িতে উপরে উঠবো, কি দরকার, পরেই উঠি। তো এই মনে করে আবার নিচ থেকে আমার ওয়াইফকে ফোন দিলাম যে কারেন্ট কখন গেছে আর আসবে কখন। তো ওয়াইফ বললো যে তো অনেকক্ষণ আগে গেছে, এখন এই 10 মিনিটের মধ্যেই চলে আসবে, তুমি কোথায়? আমি বললাম আমি নিচে আছি, আমি আসতেছি। ঠিক আছে, এই বলে ফোনটা রেখে দিছি। রেখে গ্যারেজের মধ্যেই পায়চারি করতেছিলাম। তো আমাদের বাসার নিচে একটা দারোয়ান আছে, সে দেখি বসে আছে। তো আমাকে এরকম কিছুক্ষণ ওয়াচ করছে আমাকে, যে আমি নিচে এরকম পায়চারি করতেছি। সে আমাকে বললো যে ভাইয়া উপরে কেন যাচ্ছেন না? তো আমি বললাম যে কারেন্ট আসুক তারপরে আমি উপরে যাব। তো বললো যে কারেন্ট আসবে তারপরে উপরে যাবেন, আমার কাছে টর্চ লাইট আছে, ওটা নিয়ে উপরে যান। তাই আমি বললাম না, টর্চও লাগবে না, আমি কারেন্ট আসলে তারপর উপরে যাব। তখন দারোয়ান আমাকে বললো যে কেন ভাইয়া, কিছু দেখছেন? আমি চুপ করে আসি, বলে কিছু হয়েছে, দেখছেন নাকি? আমি বললাম যে হ্যাঁ আমি কিছু দেখছি। তখন উনি বললো যে হ্যাঁ ঘটনা সত্যি। আমি এইখানে 40 বছর ধরে আছি, আর 40 বছর ধরে আমি একটা জিনিস দেখি, বোধহয় আপনি ওই রকম কিছু দেখছেন, সাদা কিছু দেখছেন না? আমি বললাম হ্যাঁ। তুমি কিভাবে জানো? বলে যে এই জিনিস আমার যে ক্ষতি করছে, শুনেন তাহলে। সে বলতে লাগলো যে সে এই জায়গা তখন আগে কিছুই ছিল না, ওর নাকি পুরোটা ছিল খালি, ছিল মাঠ ছিল আর গাছপালা এগুলো ছিল। তো ওর একটা ছোট্ট ঘর ছিল ওখানটার মধ্যে, বেড়ার ঘর। আর সে নাকি অনেক ওই গরু এগুলি পালতো। তো একদিন তো এর মধ্যে ওর একটা ছোট বাচ্চা হয়, কয়েক মাস বাচ্চাটার বয়স। তো একদিন সে এরকম সে কাজে বাইরে গেছে, আর তার ওয়াইফ নাকি ওই বাচ্চাটাকে ঘরের ভেতরে রেখে এই দরজাটা বন্ধ করে বাইরে এসছে কলের পানি নেওয়ার জন্য। তো সে যখন কলের পানি নিয়ে যখন সে তার ঘরের দিকে গেল, ওই বেড়ার ঘরের দিকে গেল, বেড়ার ঘরটা সে ভাত দিয়ে খুলতে গেছে। তো খোলার আগে অটোমেটিক ওই দরজাটা খুলে যায়, এবং ঘরের ভেতর থেকে নাকি বাতাস মনে হচ্ছে একটা ঝড়, ঘরের ভেতর থেকে ঝড় একটা বের হয়ে গেল। তো ওই ওয়াইফ ভেতরে ঢুকলো, ঢুকে ওই পানির কলস রাখলো। তো বুঝলো না কি ব্যাপার, ঝড় করতেই আসলো ঘরের ভেতর থেকে ঝড়, কি ব্যাপার। একটু পরে যখন সে খেয়াল করলো যে বাচ্চাটা কি করছে, দেখলো যে বাচ্চাটা ভিতরে মরে পড়ে আছে, গলার মধ্যে দাগ।
এটুকুই আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনা যাব, তার মধ্যে আমরা কিছু SMS পড়বো। বাসু শিমুল আমাদের SMS করেছেন, তারা ভূত FM শুনছেন, আমাদেরকে SMS করেছেন। শাহিদ নড়াইল থেকে, নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে। এছাড়া ফারুক মিঠুন আমাদের জামালপুর থেকে SMS করেছেন আমাদেরকে লায়েক সিলেট থেকে, আমাদেরকে SMS করেছেন রনি টাঙ্গাইল থেকে, লোনলি ইয়াসিন আমাদের SMS করেছেন নরসিংদী থেকে, আতিক জুবেল আমাদের SMS করেছেন আমাদেরকে SM রীতি, SMS করেছেন আমাদেরকে রোজেন এবং ড্যানি আর ডালিয়া, তিনজন মিলে একসাথে ভূত FM শুনছেন। শাওন নাটোর থেকে SMS করেছেন। তাসিন আমাদের শ্যামলী থেকে SMS করেছেন। এছাড়াও তিনি বলছেন যে ভূত FM ইজ রিয়েলি এক্সেপশনাল প্রোগ্রাম এবং তিনি পুরো উইক ওয়েট করেন ভূত FM শোনার জন্য। সাগর আমাদের SMS করেছেন অভি এবং আমাদেরকে SMS করেছেন অভি এবং অথই সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আমাদেরকে শাহ সোহান SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে তার জীবনে অনেক ঘটনা রয়েছে। আমি বলবো যাদের জীবনে ঘটনা রয়েছে না কেন, তারা সবাই আমাদেরকে ইমেল করে ঘটনাগুলো পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। এছাড়া আমাদেরকে মিল্টন SMS করেছেন নরসিংদী দাসপাড়া থেকে এবং তিনি বলেছেন যে আমি ইমেল কোথায় করবো ভাই, আপনি অনেকদিন ধরে শুনছেন এবং রেগুলার হচ্ছে আপনি আমাদের সাথে SMS এর মাধ্যমে যোগাযোগ করেন। তিনি বলছেন যে অনেক ভূত FM এর অনেক অ্যাড্রেস আপনি ইমেল, কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা যতদিন থেকে শুরু হচ্ছে ভূত FM একটা অ্যাড্রেসই বলি, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। এখানে আসলে আপনার ইমেল অন্য কোথাও যাওয়ার কিন্তু কোনো কারণই নাই, সুতরাং আপনি এখানে ইমেল করতে পারেন, আর কোথাও তো করার কোনো দরকার দেখছি না। যাই হোক, আমরা পরবর্তী ঘটনা যাবো। ইন দ্য মিন টাইম যারা আমাদের SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ অতিথি 940 নাম্বারে। আমরা চলে আসছি আমাদের প্রথম অতিথির কাছে এবং আপনার কাছে আমি একটা প্রশ্ন করব যে অনেক লম্বা সময়ের একটা অভিজ্ঞতা আপনার জীবনের এবং বিভিন্ন সময় বিভিন্ন কিছুর সাথে আপনার মানে কি বলবো সম্মুখীন হয়েছেন বা কারো কাছ থেকে শুনেছেন, কোনো জিনিস হয়তো আপনার দেখা, কোনো জিনিস হয়তো আপনার শোনা, আপনাদের ফ্যামিলিতে হয়তো অনেকে এক্সপিরিয়েন্স করেছেন। তো এমন কিছু থাকে যেটা আপনাকে খুব বেশি শিহরিত করেছে এবং প্রচন্ড ভয় লেগেছে এবং খুব এক্সেপশনাল কিছু মনে হচ্ছে, এরকম কোনো ঘটনা কি আপনার মনে পড়ে যে হঠাৎ করে মাঝে মাঝে মনে পড়লে এখনো এই বয়সেও গা শিউরে ওঠে, শিহরণ জাগে, এরকম কোনো কিছু মনে পড়ে কিনা? ধন্যবাদ। তাহলে আর একটা বিষয় আমাকে বলতেই হয়, প্লিজ। সেটাও আমাদের বাড়িরই ঘটনা। তখন মানে জিয়া ভাই রশিদ ভাইদের ছোট বোন ফরিদা হায়দার, আমরা হেনা আপা বলে ডাকি, সরি, উনি পাবনা গভর্নমেন্ট গার্লস স্কুলে 6 ক্লাস 7 পড়ে। আমরা যখন ক্লাস 3 কি 4 পড়ি, ঠিক সেই সময়ের ঘটনাটা এরকম যে গার্লস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো পাবনা পুলিশ লাইনের মাঠে। পুলিশ লাইনের একদিকে পুলিশ লাইন, আর একদিকে জর্জ কোর্ট, আর একদিকে GCI স্কুল, আর পুলিশ লাইন একদম পশ্চিম দিকে হচ্ছে লাশকাটা ঘর। সেখানে ওই মাঠে যখন খেলছে, আপা তখন দড়ি খেলার নাম দিয়েছে এবং যথারীতি ফার্স্ট হয়েছে, বাসায় চলে এসছে। সন্ধ্যার পরে দেখা গেল যে হেনারপা নাকি কণ্ঠে খুব 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 করে কান্না করছে আর এরকম শব্দ করছে। বিষয়টা 7-8 দিন কেউ আমলেই আনেনি এবং মাঝে মধ্যে দেখা যাচ্ছে হেনারপা কেমন যেন উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। যখন এটা সবার নজরে আসলো, তখন আমাদের রশিদ হায়দার, লেখক রশিদ হায়দার, ওনাকে খবর দেওয়া হলো। উনি তখন ঢাকায় চাকরি করেন, ভাই চলে গেলেন। এখন ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে সময়টা বেড়ে যাচ্ছে তার। আগে যেটা উদাস এবং কেমন একটা যেন ভঙ্গি করে থাকতেন এবং কারোর সাথে কথা বলতেন না, সন্ধ্যা হলেই মানে সেই নাকি কান্না শুরু হতো এরকম। তখন বড় চাচা করলেন কি, পাড়ার মসজিদের মৌলানা সাহেবকে ডাকলেন, থেকে বললেন দেখেন তো কি হয়েছে, ও এমন করেন কেন, যদি কিছু হয় ঝাঁপুক দিলেই হয়ে যাবে। উনি ভালো করে লক্ষ্য করে বললেন যে এটা আমার আয়ত্তের মধ্যে নাই, আপনি একটা ভালো মৌলানা দেখেন, আলেম মানে কামেল লোক লাগবে।
তখন বড় সাহেব বললেন যে ওনাকে বললেন যে আপনি তাহলে ব্যবস্থা করেন। যথারীতি উনি একজন কামেল নিয়ে আসলেন, একজন ভালো হুজুর নিয়ে আসলেন। আমরাও মানে আমি নিজেও তাকে দেখেছি, তখন আমি ক্লাস 4-5 পড়ি। তখন বেশ শ্রদ্ধা করা যায়, এমন সুন্দর চেহারা মানুষটা। উনি দেখে বললেন যে আমি আগামীকাল আসবো। উনি একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন যে এই জায়গাটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে রাখতে হবে। সেটি হচ্ছে আমাদের দালান বাড়ির অর্থাৎ বিল্ডিং এর বারান্দা, চওড়া বারান্দা। তাই এখানে একটু বলা দরকার যে আমাদের বারান্দায় উঠতে গেলে উঠোন থেকে 8টি ধাপ পার হয়ে আসতে হয়, এত উঁচু। দাদার আমলে সে পুরোনো আমলের বাড়ি তো, যার জন্য এরকম। এবং বললেন যে একটা বয়ম, হলুদ এবং শুকনা মরিচ রাখতে, আর কাঁসার কলসে ভর্তি করে পানি রাখতে। যার পরের দিন সকাল 8টার দিকে আসলেন। উনি আসলেন, এসে দেখে বললেন যে ওনাকে তো ওনার উপরে পেতাত্তার আসর হয়েছে বা এই ধরনের একটা কিছু বলছে। যা হোক, উনি প্রথমে মরিচকে আগুন ধরায় নাকের কাছে নিলেন। তখন হেনা আপা পুরুষ কণ্ঠের মতো, মানে প্রায় পুরুষ কণ্ঠের মতো শব্দ করে, মানে কষ্ট, নাকের কাছে নিলে যেমন কষ্ট লাগে সে কষ্ট প্রকাশ করতে লাগলেন। তখন আলেম সাহেব বললেন যে তোমার নাম কি? ও বললো আমার নাম কালু খা। তোমার নাম কালু খা, তুমি ছোট্ট বাচ্চা মেয়েটাকে তুমি কেন ইয়ে করছো, তার উপরে কেন ভর করছো? তখন সে বলছে যে আমার কোনো দোষ নাই, আমি খুব মুগ্ধ হয়েছি যে সে যখন চুল ছেড়ে দিয়ে দৌড়ে খেলছিল, চুলগুলো যখন দড়ির তালে তালে লাফাচ্ছিল, খুব ভালো লাগছিল, এই জন্যই আমি তাকে আকৃষ্ট হয়েছি। তখন আলেম বললেন যে তুমি এটা খুবই অন্যায় করেছো, তুমি এখান থেকে চলে যাও। বলে যে না, আমি যাব না। আলেম সাহেব বলে যাও, ও বলে আমি যাব না। তখন আলেম সাহেব হলুদ পরিয়ে নিয়ে নাকের কাছে ধরে তখন বলে আমি যাচ্ছি, খুব দ্রুত বলে আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। আবার জিনিসটা সরেন না, আর যায় না। এইভাবে হওয়ার পরে শেষে বললো যে বুঝছি তুমি যাবে না, তোমাকে যেতেই হবে। আমি এবার তোমার শেষবারের মতো বলছি, তুমি হয় যাও, না হয় তুমি আমার কাছে বন্দী হও। তখন করলেন কি, উনি অনেকক্ষণ ধরে বিভিন্ন ভেতরের মাঝে ছোড়া পড়লেন, কি পড়লেন জানি না, অনেকক্ষণ ধরে এইটি করার পরে উনি বয়াম তার আপার মুখের কাছে ধরে বলল যে আমি তোমাকে বয়ামে বন্দি করবো, তুমি এক্ষুনি যাবে কিনা বলো, না যাও তো আমি তোমাকে এক্ষুনি বিয়ে করবো। হ্যাঁ আমি চলে যাচ্ছি। তখন উনি মরিচ, হলুদ এগুলো সব একবারে জ্বালিয়ে বয়ামটা মুখের কাছে ধরলাম। তখন বলছে মাফ করেন, আমি চলে যাচ্ছি, আমি কথা দিচ্ছি চলে যাচ্ছি। কয় না, কথা দিলে হবে না, তোমাকে প্রমাণ রেখে যেতে হবে তুমি চলে যাচ্ছ। তখন বলছে কি প্রমাণ? তুমি যে কোনো একটা প্রমাণ রেখে যাও, যাতে আমি বুঝতে পারবো যে তুমি চলে গেছো। তখন বলে আমাদের বাড়ির পিছনেই পুকুর, তখন সব বাচ্চারা স্কুলে যাবে, এই 10টা 9টা 9:30 বেজে গেছে, 10টা বেজে গেছে, স্কুলে যাবে, গোসল করতেছে পাড়ার ছেলে পেলে। বলে যে আমি পুকুরের পানির মধ্যে একজনকে ঘিরে রাখবো, ঘিরে তারপর চলে যাবো। তখন বলে যে এটা তুমি করো তাহলে অন্য আরেকজনের ক্ষতি করবে, তাহলে তোমাকে আমি এই বয়ামে পড়লাম এবং আমি তোমাকে যমুনা নদীর মধ্যে ঘিরে রাখবো। যখন এই কথা বলে না ঠিক আছে আমি চলে যাচ্ছি, এই কথা বলে, এই কথাগুলো কিন্তু সব হেনা আপার মুখ থেকে বেরোচ্ছে। সে যখন বললো যে আমি চলে যাচ্ছি, তখন হেনা আপা করলেন কি, কাঁসার ওই পানির কলসটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে এক লাফ দিয়ে মধ্যে উঠানে যা পড়েছে, অন্তত না হলেও 10 হাত দূরে। যে কাঁসার মানে পানি ভর্তি কাঁসার
উঁচু করতে, টর্চটা উঁচু করতে 2-3 জনের লাগা বা একজনের বহু পরিশ্রম দরকার। সেখানে উনি বাচ্চা একটা মেয়ে, ক্লাস 8-এ পড়া বা 7-এ পড়া মেয়ে, দাঁতে করে নিয়ে লাফ দিয়ে চলে গেল। এবং সাথে সাথে আমাদের বাড়ির বাইরেই ঠিক প্রাচীর সঙ্গে লাগানো একটা ছিল, পানি ফল গাছ ছিল, আচ্ছা জামরুল গাছ ছিল। জামরুলের একটা মোটা ডাল মমর করে ভেঙে পড়লো। তখন কিন্তু কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, রোদ, কোনো বাতাস নেই, মমর করে ভেঙে পড়ে চলে গেল। হেরাপা সেন্সলেস হয়ে গেল। তখন মৌলানা সাহেব বললেন, আলেম সাহেব বললেন যে এরকম ব্যাপার, ও চলে গেছে, প্রমাণ দেখে গেছে। সুতরাং দুটো প্রমাণ দেখে গেছে। একটা হচ্ছে কলসটা দাঁড়িয়ে তুলে নিয়ে সে অতদূর জাম করেছেন, আর গাছের ডাল ভেঙে দেখে চলে গেছে। সুতরাং আর হবে না। এরপর থেকে আর হয়নি। আমরা কিন্তু এর পর থেকে আমরা কিন্তু আপাকে আমরা খেপাই, কি খেদি আপা বলে, যে খেপটা করে করতো, এই জন্য খেদি আপা করে খেপাই। কিন্তু যতই খেপাই না কেন, বিষয়টা যে আসলে এখনো আমাকে ভাবায় এবং আমাদের পরিবারকে ভাবায় যে হাউ ইটস পসিবল। সেটাই। আপনার মানে জীবনে আপনি নিজে কখনো সামনাসামনি কোনো কিছুকে দেখেছিলেন, কোনো মানে এরকম যেটাই বলি না কেন, জিন বলি বা যাই বলি না কেন আমরা, সেরকম কোনো কিছু আপনার চোখের সামনে কোনোদিন কি দেখেছিলেন? না, আমি খুব আশা করি যে আমি আমার চোখের জন্য পড়তে আমি দেখি একটু। আচ্ছা, আমার খুব ইচ্ছা যে এরকম একটা কিছু হোক, আমি দেখতে চাই। হ্যাঁ, আমরা যদি কোনোদিন দেখেন তাহলে নিশ্চয়ই আমরা সেটা জানতেও পারবো এবং আপনি নিশ্চয়ই আমাদের সাথে সেটা শেয়ার করবেন। সো থ্যাংক ইউ অনেক। আপনি মানে আপনাকে অনেক কষ্ট করে মানে আসতে হয়েছে এখানে এবং অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনার কাছে জানলাম। এবং যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা আপনারাও যারা শুনছেন তারা হয়তো দেখবেন যে প্রত্যেকটা পরিবারে হয়তো এইরকম ধরনের কোনো না কোনো সময় একটা ঘটনা আছে। এটা খুব অবাক লাগে যে ঘটনাগুলো কেমন যেন সবকিছু মানে একই ঘটনা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভাবে ঘটে এবং আমরা যে হঠাৎ করে উড়িয়ে দিতে পারি না। তাহলে একসাথে এত মানুষ একই ধরনের ঘটনা কিভাবে মানে বলতে পারেন? এটা আমি খুবই অবাক হই আর কি। যাই হোক, সজীব আমাদের মহাখালী থেকে SMS করেছেন, নোয়াখালী থেকে SMS করেছেন এবং আপনারা অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে SMS করেছেন ইকবাল রংপুর, আমাদেরকে তিনি রূপনগর থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন MD আনসার চট্টগ্রাম থেকে এবং আমাদেরকে SMS করেছেন হিমেল, তিনি ময়মনসিং থেকে SMS করেছেন। এছাড়াও জনি কিশোরগঞ্জ থেকে SMS করেছেন, রুবেল SMS করেছেন, আতিক SMS করেছেন আমাদেরকে সাইফ। এছাড়াও আমাদেরকে অরিত্র SMS করেছেন, অরিত্র এবং মুন্না দুজন SMS করেছেন। ডক্টর রূপম আমাদের SMS করেছেন সিলেট থেকে এবং তিনি আমাদের সাথে অনেকদিন ধরে আছেন সেটাই বলছেন, বাট দিস ইজ হিজ ফার্স্ট SMS এবং তিনি সবাইকে হ্যালো বলতে চান। আমি আপনার পক্ষ থেকে সবাইকে আপনার শুভেচ্ছা জানাচ্ছি। এবং শাহিদ আমাদেরকে SMS করেছেন, শাহিদ এবং বাপ্পি খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে এছাড়াও রামপাজ থেকে SMS করেছেন, তাসমিয়া বনানী থেকে SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলেছেন যে এক্সামের জন্য ভূত এফএম শুনতে পাচ্ছি না, ভূত এফএম শোনা যেন একদম বন্ধ না হয়, সেজন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি করে পড়াশোনা করতে হবে। যাই হোক, আমাদের এখন একটা ছোট্ট ব্রেক নিতেই হচ্ছে এবং ব্রেকের পরপরই আপনাদের জন্য থাকবে আরো একটা ঘটনা। সেই ঘটনাটা অবশ্য আমাদের এখানকার অতিথিকেও বলবেন না, আমাদের কোনো একজন গেস্ট যিনি তার নামটা বা পরিচয় আপনি সেখান থেকেই জানতে পারবেন এবং তার ঘটনা আমরা শুনবো তার কাছ থেকেই সেই ঘটনাটা শুনবেন। তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাবে এবং তারপর তার ঘটনাটা শুনতে হবে, মানে শোনা যাবে আর কি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। ইন দ্য মিন টাইম যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. হ্যালো রাসেল ভাই, আমি রাইসুল ইসলাম। আমি আমার লাইফের ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা ঘটনা আমি শেয়ার করতে যাচ্ছি। যদি আপনি এটা লিসেনারদের শোনান আমি খুশি হব। আমি আসতে পারছি না কারণ আমি এখন চট্টগ্রামে আছি চাকরির জন্য। আসতে পারলে আমি খুবই আনন্দিত হতাম, খুশি হতাম। আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে 2009 সালে। আমি ঢাকা থেকে চট্টগ্রামে আসি অফিসিয়াল একটা কাজে। যখন অফিস আমাকে অ্যাকোমোডেশন ঠিক করে দেয় আমাদের নিজস্ব একটা অ্যাপার্টমেন্টটা ছিল খুলশীতে। অ্যাপার্টমেন্টের আমাকে যেই কামরাটা দেওয়া হয় সেটা ছিল 4th ফ্লোরে, 5 তলাতে।
আমি অ্যাপার্টমেন্টে একটু বর্ণনাটা দিই। আমাদের অ্যাপার্টমেন্টটা ছিল খুবই নতুন। আমি 4th ফ্লোরে যেই কামরাটায় আমাকে দেওয়া হয় সেই কামরা ছিল 4টা বেডরুম। সেই ফ্ল্যাটটাতে 4টা বেডরুম ছিল, 2টো বারান্দা, একটা কিচেন আর 3টা টয়লেট, ড্রয়িং ডাইনিং। এটা হচ্ছে ফ্ল্যাটের বর্ণনা। আমি এই জন্য বর্ণনাটা দিচ্ছি কারণ আমার ঘটনাটা ওই পুরো ফ্ল্যাটের মধ্যে আমি ছাড়া কেউ ছিল না, এবং সম্পূর্ণ বিল্ডিং এ একটা মাত্র ফ্ল্যাট সেল হয়েছিল। তারপর আমি যেহেতু ঢাকা থেকে গিয়েছি, আমাকে থাকার জন্য এখানে ব্যবস্থা করে দেওয়া হয়। আমি আর কোনো প্রান্ত না দেখে সেখানে থাকতে বাধ্য হই। বাট আমি সকালে পৌঁছানোর পর আমি আমার কাজ সেরে সন্ধ্যায় যখন ফ্ল্যাটে ফিরি তখন আমার গা ছমছম করছিল পরিবেশটা দেখে, কারণ যেহেতু কোনো ফ্ল্যাট সেল হয়নি, শুধুমাত্র 4th ফ্লোরের ওই তলাটাতে শুধু বাতি জ্বলছিল, আর 3rd ফ্লোরে একটা ফ্ল্যাট সেল হয়েছিল। সেটা সম্পর্কে আমি আসলে তত কিছু জানতাম না। নিচে সিকিউরিটি গার্ড ছিল, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এত বড় ফ্ল্যাটের মাত্র একটা ফ্ল্যাট, এত বড় অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাট সেল হয়েছে। তখন তারা আসলে কোনো ইনফরমেশন শেয়ার করতে আগ্রহী ছিলেন না। আমি সন্ধ্যায় বাসায় ফিরে জাস্ট শাওয়ারটা নিয়ে আমি আবার বেরিয়ে গেলাম চট্টগ্রাম শহরটাকে দেখার জন্য। তখন আমি রাত্রে বাইরে থেকে ডিনার সেরে রাত্রে জাস্ট বাসায় আসি শোবার জন্য। আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বাজে। তখন আমি আরেকটু উদ্যত হই যে এত বড় একটা ফ্ল্যাটে আমি একা থাকবো, দেখি অন্যরা কোথায় আছে বা নিচে সিকিউরিটিরা করছে বা কোনো সিকিউরিটি নিচে তাদের রুমে রেস্ট নিচ্ছে কিনা, যাতে আমার এই ফ্ল্যাটে এসে থাকতে পারে বা আমি তাদেরকে ডেকে এনে রাখতে পারি। আমি নিচে সিকিউরিটির কাছে যতটুকু জানতে পারলাম, ওই ফ্ল্যাটে কিছু মানে ওই অ্যাপার্টমেন্টে কিছু লেবাররা থাকতেন যারা অ্যাপার্টমেন্টে কাজ করতেন। তারা থাকতেন সম্ভবত 1st ফ্লোরে 2 তলাতে। তো আমি এখানে চলে গেলাম, গিয়ে এখানে মামুন নামে একটা ছেলের সঙ্গে কথা হলো। তিনি বললেন যে স্যার আমরা তো এখন একটু বাইরে যাচ্ছি, রেল স্টেশনে যাচ্ছি, আমার একজন কাজিন আসছিলেন, তাকে আমি পৌঁছে দিতে, তো আপনি যদি এখানে থাকতে না পারেন, ওকে আমরা 5 জন আছি এখানে, আপনার সঙ্গে আরেকটা আপনার পাশের রুমটার প্রয়োজন আমরা থাকবো। তখন আমি একটু রিল্যাক্স হলাম। তো আমি মামুনের কাছ থেকে তার নাম্বারটা নিলাম। আমি জিজ্ঞাসা করলাম যে এখন রাত 11টা বাজে, আপনাদের আসতে কতক্ষণ লাগবে। তো মামুন যেটা বললেন যে স্যার আমাদের এখান থেকে রিলেশনে গিয়ে তাকে বিদায় দিয়ে আসতে 1 ঘন্টা লাগবে, অর্থাৎ 12টা বাজবে, আপনি থাকেন, আমরা আসছি এর মধ্যে। দেন আমি আমার ফ্ল্যাটে চলে গেলাম, গিয়ে আমি রুমের বাতিটা জ্বালিয়ে লাইটটা জাস্ট অন রেখেই আমি বিছানাতে শুয়ে আছি আর অপেক্ষা করছি ওরা কখন ফিরবে। সারাদিন জার্নি করে অনেক কাজ করে আসলে তখন আমি নিজেকে ধরে রাখতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং খুব গরম লাগতে লাগে। আমি ফিল করলাম যে আমি মানে এমন একটা জায়গায় শুয়ে আছি যে আমি যখন আমি মানে একটু উপর হয়ে যখন এক পাশ থেকে আরেক পাশ শুয়েবো, ঠিক তখন মনে হলো যে আমার পিঠে কিছু একটা বাঁধতেছে, অর্থাৎ এক বাচ্চাটার উপরের ফ্লোরটা মানে উপরের ছাদটা আমার পিঠে এসে থেকে গেছে, অথবা আমার খাটটা ছাদের উপর উঠে গেছে এরকম। তখন আমি দেখি যে আমার রুমের বাতি বন্ধ। তখন আমি একটু আতঙ্কিত হয়ে যাই। আমি ততক্ষণে নিজের বুদ্ধি লোপ না করে আমি ভাবার চেষ্টা করলাম যে আমি আসলে কোথায় আছি। তখন আমি বুঝতে পারলাম যে আমি খাটের তলে। তো আমি তখন নিজেকে জিজ্ঞাসা করলাম যে আমি আসলে এখানে আসলাম কিভাবে। তখন আমি নিজেকে সান্ত্বনা দিলাম হয়তোবা আমি ঘুমটা এতই বাজেভাবে হয়েছে যে এখানে চলে এসেছি। এনিওয়ে দেন আমি খাটের তল থেকে বের হয়ে আসার চেষ্টা করছিলাম। এর মধ্যে অনুভব করলাম যে আমাকে কেউ চাপড়ে ধরে আছে, ছাড়ছে না। আমি খুব চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর জন্য এবং আমি ক্রমশই চিৎকার করছি, বাট আমার চিৎকার কেউ শুনছে না এরকম অবস্থা। এবং আমি তাকে বারবার ছাড়াচ্ছি, কিন্তু আঠালো একটা জিনিস আমাকে বারবার ধরে রাখতেছে। মানে তার হাত দুটো এমন একই ছিল যে আমাকে ধরছে। মানে আমি বর্ণনাটা কি দিব আসলে, এটা আমি যার সঙ্গে না ঘটে সে ছাড়াতে বলতে পারবে না। তো আমি ছাড়তে পারছি না। এর মধ্যে আমি চিন্তা করলাম যা হওয়ার হয়ে গেছে, এখন কোনো উপায় নেই। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম এবং আমি যত সূরা কালাম জানি সব পড়তে লাগলাম। এক সময় কি দেখলাম যে আমাকে ছেড়ে দিচ্ছে, তখন আমি খুব জোরে একটা চিৎকার করে আমি ওই খাটটাকে উঁচু করে নিয়ে ফেলে দিয়ে আমি উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখলাম যে আসলে আমার রুমের বাতি জ্বলছে না এবং খাটটাও একদিক থেকে আরেকদিক ছিটকে পড়ে গেল। তখন আমি দেয়ালে হাত দিয়ে বাতি খুঁজতেছি আসলে সুইচটা কোন দিকে।
আমি আশ্চর্যের বিষয় প্রায় 4-5 মিনিট আমি এই দেয়ালের চারপাশ, ঘরের চার কোণা এদিক ওদিক করলাম, বাট আমি বাকি খুঁজে পাচ্ছিলাম না কোথাও থেকে। এর মধ্যে আমার পিঠ খুব জ্বলছিল, আমি বুঝতে পারলাম যে আমার পিঠ কেটে গেছে। তখন এক পর্যায়ে আমি মামুনকে চিৎকার দিচ্ছিলাম। তো এর মধ্যে ওই মামুন ছেলেটারও 4-5 জন এসে দরজার বাইরে থেকে ওরা পাশ থেকে সাহস বলে চিৎকার দিচ্ছিল। তো আমি এর মধ্যে লাইটের সুইচ খুঁজে পেয়েছি, আমি সুইচ জ্বালালাম, জানি কোনো মতে হ্যান্ডবোর্ডটা ওপেন করে ওদেরকে গিয়ে বলছি, বকা দিচ্ছি যে তোমরা এতক্ষণ কোথায় ছিল, বললো 1 ঘন্টার মধ্যে চলে আসবা। এখন কয়টা বাজে? বললো স্যার এখন রাত 3টা বাজে, আমরা তো 12টা-12:30টার মধ্যে চলে আসছি। আমি ওরা আমাকে জাস্ট রুম থেকে বাইরে বের করে ওদের কাছে নিয়ে গেল, গিয়ে একজন পানি আসলো, পানি খাওয়ালো, আরেকজন দেখলাম আমার পিঠ থেকে প্রচুর রক্ত চলছে, মুখ থেকে আমার মুখে স্ক্র্যাচ করেছিল, পিঠে স্ক্র্যাচ করেছিল, আমার মুখে এখন কাটা দাগটা আছে। তো ওই রাত্রে ওরা আমাকে আর কিছু বলেনি, ওরা জাস্ট একটুকু বললো স্যার আসলে আপনাকে বলা উচিত ছিল, আমরা বলিনি, কারণ আমাদেরও মা আছে, আমরাও গ্রাম নিজের স্থান থেকে আরেকটা স্থানে চলে আসছি কাজ করার জন্য, আমি বলিনি, হয়তো বা আপনি ভয় পাবেন এটার জন্য। তো বাকি ঘটনা আমি আপনাকে সকালে বলবো। তো রাত্রে আমি আর ঘুমাতে পারিনি, আসলে আমি কোনো মতে রাতটা পার করেছি। ভোর হলে আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছিল আমাকে বলো। তো ওরা বললো স্যার আপনি এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আপনাকে আজকে দিনটাও থাকতে হবে, কি হয়েছিল প্রয়োজন আমরা আপনার সঙ্গে থাকবো। তো আসলে আমি বুঝে উঠতে পারিনি জিনিসটা কি। তো বললো স্যার দিনের বেলাতেই এই ফ্ল্যাটটাতে আপনার এক রুমের ভেতর থাকলে অন্য রুমের দরজাগুলো দেখুন অটোমেটিক্যালি সজোরে আঘাত খেয়ে দরজা লেগে যায় এবং দরজার পেছন থেকে হ্যান্ডবোর্ড টিপে দেওয়া থাকে, সুতরাং আপনি চাইলেও দরজাটা খুলতে পারবেন না। আবার যখন আসবেন দেখবেন অটোমেটিক্যালি দরজাটা খোলা। তো আমি আসলে এটা কি ঘটনার জন্য আমি তখন ওদেরকে সঙ্গে নিয়ে একটা রুমে বসেছিলাম। সকাল ঠিক 10টা কি 11টা, আমি টাইমিংটা এতটা খেয়াল নেই আমার এখন। দেখলাম যে হঠাৎ করে কিচেনের দরজাটা সজোরে বাড়িতে লেগে গেল। ঠিক পরক্ষণেই ওইখানে যে টয়লেট ছিল গেস্ট রুমের, সেটা সজোরে বাড়ি খেয়ে লেগে গেল। গেস্ট রুমের দরজাটা সজোরে বাড়ি খেয়ে লেগে গেল। তখন আমি বললো স্যার আমরা থাকতে পারছি না, আপনি চলে আসেন। আমি জাস্ট আপনাকে একটু দেখলাম যেখানে কোন একটা স্পিরিট আছে। আমি ওইখান থেকে আমার ব্যাগেজ গুছিয়ে নিয়ে জাস্ট আমি আমার অফিসে ইনফর্ম করেছিলাম যে আমি এখানে থাকতে পারছি না, আমার সঙ্গে দুর্ঘটনা ঘটেছে। তখন অফিসের একজন জোনাল ম্যানেজার ছিলেন, ওনাকে পাঠিয়ে আমার অবস্থা দেখে আমি জাস্ট একটা হোটেলে শিফট হয়ে যাই এবং আমি ওইখানে 3 দিনের বেশি থাকতে পারি না। চট্টগ্রামে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, তারপর আমি আবার ঢাকাতে ব্যাক করি। আসল ভাই এটা ছিল আমার ঘটনা। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, আমি ক্রমান্বয়ে আপনাকে পাঠানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Radio Fruity 88. Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত 1:11। আমি রাসেল আছি সাথে, আপনার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। তাদের মধ্যে কিছু নতুন এবং কিছু পুরাতন, সুতরাং আমরা তাদের কাছ থেকেও বিভিন্ন ঘটনা শুনবো। আর সেই সাথে জানিয়ে দিই যে আজকে অনেকেই প্রশংসা করছেন যে আজকের এপিসোডটা অনেক ভালো হচ্ছে। তো আপনারা যদি আজকের এপিসোডটি আনফর্চুনেটলি মিস করে ফেলেন, তাহলে চিন্তার কোনো কারণে আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পারবেন। এবং সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যেটি পুনরায় শুনতে চান, সেটি আপনি সেখান থেকে শুনতে পারবেন। এবং আপনি যদি ভূত এফএম টিউন, যেটা মাসুম এখন প্লে করছে, সেটা যদি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভূত এফএম টিউন কোডটা মনে রাখতে হবে। এন্ড দ্য কোড নাম্বার ইজ 92125। এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। এবং আপনাকে সেই জন্য যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে টাইপ করতে হবে 92125 এবং পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। খুবই ইজি। আর যারা SMS পাঠাতে চান তাদেরকে বলবো, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আর সেই সাথে
যারা ইমেইল করতে চান এবং ঘটনা পাঠাতে চান তাদেরকে বলি ভূত এফএম এখানে আপনি যদি আপনার ঘটনা পাঠাতে চান বা স্টুডিওতে এসে উপস্থিত হতে চান, তাহলে আপনি যেটা করতে হবে, আপনার জীবনে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আপনি লিখে ফেলুন এবং সেটা পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সব ভূত এফএম @radiofurti.fm এই অ্যাড্রেসে। আমি আরো একবার স্পেলিংটি বলে দিচ্ছি, BHWTFM @RADIOFOORTI.FM। তাহলে দেখবেন যে আমাদের কাছে ঘটনাটা চলে এসেছে এবং আপনার ঘটনা যদি ভালো হয় ডেফিনেটলি আপনি আমাদের কাছ থেকে কল পাবেন। এবং যারা আসেন তারা সেভাবেই আসেন। আর আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কিছু SMS পড়ে ফেলবো। লিটন রাজ আমাদের SMS করেছেন এবং তিনি ভূত এফএম এর নতুন লিসনার, যদিও তিনি SMS-টি করেছেন পুরান ঢাকা থেকে। মন আমাদের SMS করেছেন, তিনি লিখছেন লাইট অফ করে তিনি আর তার ওয়াইফ দুজন মিলে ভূত এফএম শুনছেন এবং আজকের ঘটনাগুলো সত্যি অনেক অনেক ভয়ের। আজকে আমাকে SMS করেছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছি বায়েজিদ, এবং তিনি বলছেন যে বাইরে শিয়াল ডাকাডাকি করছে, এর মধ্যে তিনি ভূত এফএম শুনছেন। বেশ ভূতুরে, বিশাল ভূতুরে কাণ্ড। তো এরকম একটা জায়গা থেকে শুনলে সত্যি অনেক বেশি মজা পাওয়া যায়। যদি আমি বলি যারা শুনছেন তারা লাইট অফ করে যদি শোনেন তাহলে ঘটনাগুলো আরো বেশি মজার লাগবে, কারণ আপনি তো ভয় পেতেই বসেছেন। সুতরাং অবশ্যই আপনি যদি আয়োজনটাও সেরকম হয় ভয় পাওয়ার মতো, তাহলে তার কোনো কথাই নেই। আরফাত আমাদের SMS করেছেন, আরফাত খান, তিনি SMS করেছেন আমাদেরকে বাঁশখালী থেকে এবং তিনি বলছেন যে আমি আর আমার ফ্রেন্ড সাজ্জাদ দুজন মিলে বসে বসে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। মিরপুর 1 থেকে সোহাগ আমাদের SMS করেছেন, তিনি বলছেন যে আমি এবং সাগর লাইট অফ করে ভূত এফএম শুনছি। নীল বেলি রোড থেকে আমাদের SMS করেছেন, তিনি ফিরোজাকে থ্যাঙ্কস দিতে বলেছেন, কারণ তিনি না বললে এই এপিসোডটি তিনি হয়তো মিস করে ফেলতেন। ফারদিন আমাদের SMS করেছেন পটুয়াখালী থেকে এবং তিনি ঢাকায় ফিরছেন, সো লঞ্চে বসে ভূত এফএম শুনছেন। এছাড়াও আমাদের SMS করেছেন মুন্না অন্তরা নাখালপাড়া থেকে। শিমুল আমাদের SMS করেছেন এপি রুবেল, SMS করেছেন মনিকা, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শাহাদাত, এবং এছাড়া চট্টগ্রাম থেকে অপু SMS করেছেন, আজমান SMS করেছেন আমাদেরকে, আজমান আরফান SMS করেছেন। এছাড়া আমাদেরকে ইঞ্জিনিয়ার সুরেশ SMS করেছেন আমাদেরকে জয়ন্ত চক্রবর্তী, এবং আমাদেরকে SMS করেছেন রানা পার্থ, আমাদেরকে SMS করেছেন রকি, তিনিও লাইট অফ করে ভূত এফএম শুনছেন। এছাড়া আমাদের SMS করেছেন ফু, এবং SMS করেছেন আমাদেরকে হাসান রাজশাহী থেকে, SMS করেছেন দোলন জগন্নাথ হল থেকে। এছাড়াও আমাদেরকে ফাহাদ SMS করেছেন, আদিত্য SMS করেছেন আমাদেরকে, অমি মোহাম্মদপুর থেকে SMS করেছেন। আপনি যদি SMS করছেন তাহলে আমাদের SMS করুন। আর সে সাথে আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং তিনি একটা এক্সপিরিয়েন্স নিজে করেছিলেন, তিনি সামনাসামনি কিছু একটা দেখেছিলেন, সেই ঘটনাটি আমাদের বলবেন। আপনার নামটা বলে আপনার ঘটনাটা শুরু করুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি বাপ্পি তালুকদার আবার। এটা আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। আমার এক বন্ধু সন্ধ্যার সময় এসে আমাকে বললো যে বাপ্পি, আমাদের বাসায় আজকে জিন ডাকা হবে, তুই কি আসবি? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন না। তো সেই সন্ধ্যায় আমি ওর সাথে ওদের বাসায় গেলাম। দেখলাম যে বাসার মধ্যে বেশ আয়োজন, একটা রুম, সেই রুমের মধ্যে ওই নিচে চাদর পাতা হয়েছে, চাদরের মাঝখানে বেশ কিছু মিষ্টির প্যাকেট রাখা আছে, এবং যে ওই রুমের মধ্যে যেসব যে ছিল ওই যে কি বলে ওই উইন্ডো ছিল, ওগুলো বেশ ভারী কার্টেন দিয়ে ঢাকা, যাতে কোন রকম আলো ঘরে প্রবেশ করতে না পারে। যাই হোক, বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে একজন মুরব্বী আসলেন, দাড়িওয়ালা, তার সাথে আরো 2-3 জন লোক আসলো। তারপর দেখলাম যে ওই লোকটাকে ওই ঘরের মাঝখানে যেখানে মিষ্টির প্যাকেটগুলো আছে তার একটু দূরে লোকটাকে চেয়ারের মধ্যে বসিয়ে ওর হাত পিস মোড়া করে বেঁধে দেওয়া হলো। আর আমরা সবাই ওই রুমের চারদিকে গোল হয়ে বসলাম। তারপর লাইটগুলো নিভে দেওয়া হলো, আর নিভে দেওয়ার আগে বলা হলো যে কেউ যেন কোনো রকম লাইট টাইট অন না করে, দেশলাই না জ্বালায়, কিন্তু কোনো রকম যে আলো না আসে, তাহলে নাকি ওনাদের আসতে অসুবিধা হবে। যাই হোক, আমরা লাইটের অফ করে সব রুমের চারদিকে গোল হয়ে বসে আছি, মাঝখানে মিষ্টির প্যাকেট গুলো আছে, আর ওই যে যিনি মিডিয়া ওই বয়স্ক লোকটা ওনাকে একটা চেয়ারের মধ্যে মাঝখানটায় মিষ্টি প্যাকেটের ঠিক পেছনে একটু দূরে তাকে বসিয়ে হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ অন্ধকার রুমের মধ্যে আমরা বসে আছি। এত অন্ধকার রুম যে আমি আমার হাত সামনে নিয়ে মুখের সামনে যখন নিলাম তাও কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আমি আসলে এইসব বিষয় তেমন বিশ্বাস করি না, যে জিন টিন মানুষ ডাকতে পারে আমি মোটেও বিশ্বাস করতাম না তখন। আমি এই রুমে আসার আগে একটা টর্চ লাইট নিয়ে এসেছিলাম আমার পকেটের মধ্যে, কারণ আমার বিশ্বাস ছিল না যে জিন আসতে পারে, কখনোই না। আমার কাছে মনে হতো জিনিসটা সম্পূর্ণ একটা ভণ্ডামি। যাই হোক, লাইট বন্ধ, বসে আছি। হঠাৎ চুপচাপ চারদিকে সবাই আমরা চুপচাপ বসে আছি, কি হয়। হঠাৎ ধূপ করে একটা আওয়াজ ফ্লোরের মধ্যে। মানে ব্যাপারটা এরকম, কেউ যদি কোনো হেভি লোক, যদি মোটাসোটা লোক যদি এরকম লাফ মারে মেঝের উপর, তাহলে যেরকম ধূপ করে আওয়াজ হয়, ঠিক সেরকম একটা আওয়াজ হলো। আর আওয়াজ হওয়ার সাথে সাথে একটা সালাম দিল, বেশ ভারী গলা, আসসালামু আলাইকুম, এরকম। আমরা বললাম ওয়ালাইকুম আসসালাম। তারপর একটু পরে আরেকটা এরকম ধূপ করে আওয়াজ, তার গলাটা আবার একটু চিকন, আসসালামু আলাইকুম, এরকম আওয়াজ। এরকম 8-10টা ধূপ ধূপ করে আওয়াজ হলো। আর যে আওয়াজ হচ্ছে এক এক রকম টোনে এক একটা সালাম। তারপর আমাদের মধ্যে যা কিছু জিজ্ঞেস করার ছিল একটা করে প্রশ্ন করে জিজ্ঞেস করতে লাগলো, এবং মাঝখানে দেখলাম যে মিষ্টি খাওয়ার আওয়াজ, এরকম চক 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 এরকম আওয়াজ, মিষ্টি খাওয়ার আওয়াজ হচ্ছে। তো আমার মনে একটা মানে কিউরিওসিটি জাগলো, যে মনে হচ্ছিল যে এই লোকটার সাথে যারা এসছে এরাই হয়তো কিছু করছে, হয়তো এরাই মুখ দিয়ে সাউন্ড করছে, এরকম কোনোভাবে হয়তো আওয়াজ করছে, গলার টোন চেঞ্জ করে সালাম দিচ্ছে। তো কিউরিওসিটির বশত আমি ওই আমার টর্চটা আস্তে করে বের করলে টর্চটা অন করে আবার অফ করে দিলাম সাথে সাথে। তো আমি যা দেখলাম, আমি দেখে পুরো এম্বারাসড। কি দেখলাম, মানে আমি সবাই হইচই করে উঠেছে যে ভয়। মানে দেখলাম কি যে 10-12টা সাপ রুমের মধ্যে মাঝখানটা দাঁড়িয়ে আছে। তারপরে সব হাউ করছিল চুপচাপ হয়ে। তারপর দেখলাম ওই যে ওই রুমের লাইটটা অন করে দেওয়া হলো, টিউব লাইটটা, কিছুই নাই। তখন দেখলাম যে ওই মিডিয়াটা, যে লোকটা, বুড়ো লোকটা, ও চেয়ারের মধ্যে কাত হয়ে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, মিষ্টির প্যাকেটগুলো কিছু কিছু মিষ্টি খাওয়া, এই তো অবস্থা। সব হাউ কাউ চিল্লাচিল্লি। লাইট কে জ্বালাইছে, লাইট কে অন করছে, টর্চটা কে অন করলো? তো আমি তো খুব ভয় পেয়ে গেছি। এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আমাদেরকে শাহরিয়ার মহাখালী থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করে তিনি বলছেন যে তার কাছে আজকে ঘটনাটা এই ঘটনাটা এত বেশি ভালো লাগছে না, বাট তারপরে তিনি শুনছেন, উঠতে পারছেন না। আমাদেরকে অর্পিতা SMS করেছেন, এছাড়াও আমাদেরকে SMS করেছেন সজীব নাটোর থেকে, এবং তারা ভূত FM শুনছেন। সজীব এবং সোহান। আমাদেরকে তৌহিদ SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন শঙ্কর চট্টগ্রাম থেকে, এবং আমাদেরকে তার কাছে ঘটনা আবার ভালো লাগছে। মোশারফ আমাদের SMS করেছেন শ্যামলী থেকে, এবং আমাদেরকে তিনি বলছেন যে তার SMS আমরা পড়ি না, বাট আপনার SMS পাওয়া মাত্র আমরা পড়ে ফেললাম। লিসা আমাদেরকে জিন্দা বাহার থেকে SMS করেছেন। শান্ত আকিব আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে উজ্জ্বল। SMS করেছেন সুস্মিতা বণিক, এবং আমাদেরকে SMS করেছেন রাব্বি আহমেদ, এবং তিনি সিরাজগঞ্জ থেকে SMS করেছেন। শান্তু আমাদের SMS করেছেন আগ্রাবাদ থেকে। সামি আমাদের SMS করেছেন নর্থ বাড্ডা থেকে। জামিল আমাদের SMS করেছেন আমাদেরকে গহিন রাজশাহী থেকে। এছাড়াও এনামুল আমাদের SMS করেছেন সারোয়ার, SMS করেছেন শিমুল বরিশাল থেকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং পরবর্তী অতিথির কাছে যাবো। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন একটু বলবেন। থ্যাংক ইউ রাসু ভাই, আমি আদনান নারায়ণগঞ্জ থেকে এসেছি। ওকে, আপনারা ঘটনায় চলে যাই। আমার ঘটনাটা যেটা, সেটা আমার খালার সাথে ঘটা 1980s এর দিকে। তো সেই সময় খালার মামা একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, তো ওনাকে হসপিটালাইজ হয় উনি। তো ওই রাতে খালা ওনার মামির সাথে ঘুমায়। তো হঠাৎ করে তিনি স্বপ্নে দেখতে পান যে মামা পাশে এসে দাঁড়ানো। তো তিনি মানে ঘুমের মধ্যেই জিজ্ঞেস করেন যে মামা আপনি তো হাসপাতালে এখানে। পরে উনি বলেন যে তোমার মামিকে ছাড়া ভাল লাগছে না, তাই এসে পড়লাম।
তো আর কি বলিনি, আমার মামার মানে তখন খালার মামার বয়স 35 to 38 এরকম ছিল। তো তারপর হঠাৎ করে খালার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর তিনি দেখতে পান আর অনেক আগেকার আমলের যে খাটগুলো ওগুলো মাথায় কিন্তু ওই স্ট্যান্ড ডেকোরেটেড ছিল। তো ওইখানে তিনি কাচের কিছু কিছু মানে সাজগোজের জিনিস রাখতেন। তো দেখছেন কি ওগুলো কাঁপছে। তো তখন কিন্তু শীতের রাত আর দরজা জানলা সব বন্ধ, তো বাতাস আসার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সেক্ষেত্রে ওটা আসছে মানে ওগুলো কাঁপছিল সব এক একটা অর্নামেন্টস গুলো। তো তারপর তিনি উঠলেন খাট থেকে, উঠে তিনি দেখলেন যে মানে হঠাৎ করে শুনতে পাচ্ছেন কাক ডাকছে। তো তিনি ভালো করে সময়টা দেখলেন যে মাঝরাত 3টা কি 4টা এরকম মাঝামাঝি, কিন্তু ওই টাইমে তো কাক ডাকার কথা না, আর খুব উইয়ার্ড ভাবে ডাকছে। তো তিনি করলেন কি জানলাটা খুললেন, খুলে তিনি দেখলেন ঠিক তাদের পাশের বাসা কার্নিশের ওপর একটা কাক বসা। আর আমরা যেগুলোকে ডার্ক কাক বলি সাধারণত, খুব কালো দেখতে যেগুলো, ওগুলো ডাকছে এবং খুব বিশ্রী ভাবে একের পর এক ডেকে যাচ্ছে। তো তারপর তিনি শুনতে পাচ্ছেন যে আপনার ডাকছে, কুকুর ডাকছে খুব, ওইটাও একটু অন্যরকম করে। আপনার রাতের বেলা যেভাবে কুকুর ডাকে কান্না কান্না করে, যেটা আপনি জানেন যে মানে আমরা যেটাকে মানে অডিবল রেঞ্জ বলি, যে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ আমরা শুনতে পাই, কিন্তু কুকুর বা এই সমস্ত প্রাণীগুলো আসলে একটু অন্য রেঞ্জে শুনতে পায়, এক্সট্রিম রেঞ্জে ওরা শুনতে পায়। তো যাই হোক, উনি এবার একটু ভয় পেয়ে গেলেন এবং তারপরে হঠাৎ করে অন্য পাশের বাসা, তখন ওনাদের তখন ফোন ছিল না, তো পাশের বাসা থেকে একজন আন্টি ডাকলেন ওনাদেরকে, ডেকে বললেন যে এই মাত্র হাসপাতাল থেকে ফোন এসেছিল, তোমার মামা মারা গেছে। এবং 4 দিন পর্যন্ত ওই বাসার মধ্যে সব সময় এই কাক ডাকতো এবং একটি আতরের একটা গন্ধ পাওয়া যেত 4 দিন পর্যন্ত। আচ্ছা, আর এই গন্ধটা কি সবাই পেত বা এটা সবাই পেত? আচ্ছা। আর আরেকটা জিনিস যেটা আপনি দেখবেন যে প্রাণীদের ক্ষেত্রে এরা কিন্তু আগে থেকে এগুলো একটু দেখতে পায়। আপনার যখন সুনামি হয়েছিল তখন তারও 7 দিন আগের থেকে ওই এলাকার যে প্রাণীগুলো ছিল তাদের যে অ্যাটিটিউড একটু চেঞ্জ ছিল, ওদের ফুড হ্যাবিট বা ওয়ে অফ লিভিং ওগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এরকম কি প্রায় কিন্তু যারা কুকুর বা এই ধরনের প্রাণীগুলো একটু সেন্স করতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে কিছু SMS পড়ে ফেলতে হয় আমাদেরকে। এবং আমাদেরকে ডক্টর মিনহাজ চট্টগ্রাম থেকে লিখেছেন যে এটা আমরা অডিও ক্লিপটা পেয়েছিলাম, সেই অডিও ক্লিপটা আমরা প্লে করছি এবং ওটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং তিনি তার যিনি আসলে আমাদের ক্লিপটা পাঠিয়েছেন তার জীবনের বাকি ঘটনাগুলো তিনি জানতে চান এবং তিনি আগ্রহী বেশ পরবর্তী ঘটনাগুলো শুনতে। এছাড়াও কাশিম রেজা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে তিনি একা একটি ফ্ল্যাটে বসে ভূত FM শুনছেন। আমাদেরকে রুমান SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইলিয়াস কবির। এছাড়াও SMS করেছেন আমাদেরকে অন্তর মোহাম্মদপুর থেকে। SMS করেছেন আমাদেরকে মোহাম্মদ সাজ্জাক। SMS করেছেন মেঘ চট্টগ্রাম থেকে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি হিমন। SMS করেছেন অপু। এছাড়াও SMS করেছেন আমাদেরকে রায়হান। SMS করেছেন সামিয়া চট্টগ্রাম হালিশহর থেকে। এছাড়াও তমা মিরপুর থেকে আমাদের SMS করেছেন। তপু মানিকগঞ্জ থেকে SMS করেছেন। লিমা ঢাকা থেকে SMS করেছেন। মেহেদি রাজশাহী থেকে SMS করেছেন। এছাড়াও ডিজে রুবেল্লা আমাদের SMS করেছেন পতেঙ্গা চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদেরকে ফরহাদ SMS করেছেন আমাদেরকে আন্না নেত্রকোনা থেকে। এছাড়াও সাগর আহমেদ SMS করেছেন কাজী। SMS করেছেন মোতালেব এবং তিনি এখন তিনি যেটা বলছেন তিনি হচ্ছে সৌদি আরব থেকে এসেছেন রিসেন্টলি। প্লাবন আমাদের SMS করেছেন আমাদেরকে পাপড়ি। SMS করেছেন তুষার। এছাড়াও আমাদেরকে SMS করেছেন লিটন এবং জাহিদুল। সাকিব শিকদার আমাদের SMS করেছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে। সুতরাং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো নতুন ঘটনা এবং নতুন অতিথি নিয়ে। সো সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও
ফুর্তি ঘড়িতে সময় রাত 1:32। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি বাকিটা সময় আমাদের সাথেই থাকবেন। এবং আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন আপনাদের ইমেল পাই। আপনাদের ইমেল কিন্তু পাওয়ার কোনো কমতি নাই, কিন্তু দেখা যায় যে সব ইমেল হয়তো আমাদের পক্ষে পড়া সম্ভব হয় না, কারণ আপনার চাইতে যদি আরেকটু ভালো কোনো ঘটনা পাঠান তাহলে সেটা আগে আমাদের পড়তে হয়। সো আমাদের এখানে কিছু করার নেই। তো আপনারা আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো আমাদের লিখে পাঠাবেন। আমরা আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm। এটা আমাদের অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আর সেই সাথে জানিয়ে দিন আপনি স্টুডিওতে আসতে চান কিনা, অথবা আপনি জানিয়ে দিন যে আপনি চান কিনা যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই। যাই হোক, আর যারা মনে করছেন যে আপনি নিজে আসতে পারবেন না বা দেশের বাইরে রয়েছেন, তারা ইচ্ছা করে কিন্তু রেকর্ড করে ফাইলটি, অডিও ক্লিপটি আমাদের পাঠিয়ে দিতে পারেন। সেরকম একটা রেকর্ড করা গল্প আমরা আজকে শুনিয়েছি আপনাদেরকে। সো সেরকম কিছু হলেও আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন বা জানিয়ে দিতে পারেন। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো তার ঘটনা। আপনার নাম বলবেন এবং কোথা থেকে এসেছেন একটু সবাইকে বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি সাকিব, আমি আসছি মহাখালী থেকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করব এটা আমার লোকাল এরিয়াতে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা হচ্ছে একদিন আমার এক ফ্রেন্ডের বাবা, ও গিয়েছিল আপনার জমিতে পানি দেওয়ার জন্য। তো নর্মালি যেটা হয় যে ইডি সিজন, যেটা সেচের সিজন, সেটাতে রাত্রেবেলা আপনার জমিতে পানি দিতে হয়। তো উনি জমিতে পানি দেওয়ার জন্য ওই দিন রাত্রেবেলা গেল, আনুমানিক রাত্র 1:30 কি 2টা হবে। তো উনি যখন জমির দিকে যাচ্ছিল, আমার বাড়ি থেকে রাস্তা ছিল দুটা, একটা বাড়ির উপর দিয়ে, একটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা ছোট পাহাড় আছে, ওই পাহাড়ের সাইড দিয়ে একটা রাস্তা। উনি পাহাড়ের সাইড দিয়ে রাস্তা দিয়ে চলছিল। তো যাওয়ার পর একটা প্রাথমিক বিদ্যালয় পড়ে, সেটা পার হওয়ার পর একটু দূরেই জমিগুলা। তো যাওয়ার পথে দুটা বিশাল বড় বড় তুলা গাছ পড়ে, অনেক আগের তুলা গাছ, প্রায় 30-40 বছর আগের তুলা গাছ। এগুলোর তীরে অনেক হরর কাহিনী আছে এগুলো নিয়ে। তো এই তুলা গাছ একটা হচ্ছে রাস্তার উত্তর পাশে, একটা হচ্ছে দক্ষিণ পাশে। তো এই তুলা গাছের সাইড দিয়ে আপনার জমিতে নামতে হয়। তো উনি জমিতে, ওই দিন আবার শীতের সিজন ছিল, তো ওই সময় কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা। তো উনি যতদূর চোখ যায় দেখছে যে জমির ভিতরে কি জায়গা নামতেছে। তো উনি ভাবছে যে ওনার সাথে হয়তো বা কেউ জমিতে পানি দেওয়ার জন্য আসছে। তো উনি এটা ভেবে উনি সামনের দিকে এগোচ্ছে। যখন সামনের দিকে এগোচ্ছে দেখছে একটা গরু ওনার পাশের যে জমিটা ছিল ওই জমি থেকে ধান খাচ্ছে। উনি ভাবলো যে এত রাত্রেবেলা গরু আসলো থেকে। তো উনি গরুটার দিকে যাচ্ছে, গরুটার সামনের দিকে যাচ্ছে, মানে গরুটাকে উনি কোনোভাবেই ধরতে পারছে না বা এটার কাছে যেতে পারছে না। তো উনি অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর গরুটার কাছে যায়। যাওয়ার পর গরুটা ওনাকে দেখে অন্যদিকে হাঁটা শুরু করে। এটা নর্মালি দৌড় দেয় না, এটা হাঁটা শুরু করছে, মানে ধান খেতে খেতে হাঁটতেছে। তো উনি এটাকে এক পর্যায়ে দৌড়ানোর জন্য, তাড়ানোর জন্য দিকে এগিয়ে গেল। তো যাওয়ার পর উনি এটা ক্ষেতের আল ধরে উনি রাস্তায় উঠে গেল গরুটা। তো রাস্তায় উঠে যাওয়ার পর উনি চিন্তা করলো যে এত রাত্রে গরুটা কার, কোন দিকে যায়, আমি এটার সাথে সাথে যাই, গিয়ে দেখি গরুটা কার, এতগুলো ধান নষ্ট করলো, গরুটা কার, আমি দেখে আসি। তো উনি গরুটার পিছনে পিছনে যায়। তো প্রায় 5 মিনিটের মতো উনি গরুটার পেছনে হাঁটে। তো সামনে একটা রেল লাইন পড়ে। তো উনি ভাবলো যে আমি আজকের জমিতে পানি দেওয়া মনে হবে না, গরুটা কার গরুটা, আমি এটার পিছনে পেছনে যে ওই শীতকালে আবার গ্রাম অঞ্চলে আপনার মাহফিল টাফিল হয়। তো মাহফিলের ঠিক যেই দিকে গরুটা যাচ্ছিল ওই দিকে একটা বাড়িতে মাহফিল হচ্ছিল। তো উনি ভাবলো যে গরুটা হয়তো এই বাড়িরই, গরুটা ঠিক ওই বাড়িতে গিয়ে উঠলো, মাহফিলে গিয়ে উঠলো। তো উনি গিয়ে দেখে যে গরুটা ওঠার পর উনিও এই বাড়িতে উঠলো। ওঠার পর দেখে যে মাহফিলে সবার লোকজন আছে। তো উনি গরুটাকে ওইখানে টোটালি গরুটা বেনিশ হয়ে গেছে, গরুটাকে বাঁচান। ভাবলো যে গরুটা এই বাড়িতে সম্ভবত মনে হয় ওর ঘরে ও ঢুকে গেছে। তো উনি গিয়ে ওনার জিজ্ঞাসা করলো যে আপনাদের কোনো গরুটা আছে? উনি বলে যে আমরা তো গরুটা এসব পারি না। উনি দেখলো যে গরুটা, উনি কোনো কিছু না ভেবে উনি আবার ওনার জমির দিকে যাচ্ছে। যাওয়ার পথে যে উনি যখন বাড়ি থেকে নামলো, নেমে দেখে যে গরুটা ওনার সামনে। আবার উনি গরুটাকে আবার দৌড়ানি দিল, দেখে যে আবার গরুটা অন্যদিকে হাঁটা শুরু করছে। আগে ছিল পশ্চিম দিকে এটার ঝুঁক, এখন দক্ষিণ দিকে হাঁটা শুরু করছে। তো দক্ষিণ দিকেও প্রায় 5 মিনিট হাঁটার, 5 থেকে 6 মিনিট হাঁটার পর উনি আরেকটা রাস্তায় গিয়ে গরুটা ওঠে। তো রাস্তায় যখন যাচ্ছিল তখন গরুটা রাস্তাটা পের হয়ে আরেকটা জমিতে নেমে যায়। নেমে যাওয়ার পর ওইখানে গিয়ে দেখে যে আরেকজন লোক জমিতে পানি দিতে আসছে, ওনার পরিচিত একটা লোক। তো উনিকে গিয়ে জিজ্ঞাসা করছে গরুটা যে কার, এটা শুধু ঘোরাঘুরি করতেছে, আমি এটাকে তো অনেকক্ষণ ধরে এটাকে ফলো করতেছি, আর এটার দিকে দেখছি এটা কতক্ষণ এই বাড়িতে ঢোকে, কতক্ষণ এই বাড়িতে ঢোকে, গরুটা কার? উনি বলতেছে যে এটার দিকে যাও না, এটা সম্ভবত অন্য কোনো কিছু হবে, থাকে এটার দিকে যাওয়ার দরকার নেই, এটা কোনো দিকে যাচ্ছে না, তুমি তোমার কাজ করো, এটা কাজ করো। উনি এই বলে গরুটা দেখলো যে উনি একটা সামনে একটা নদী ছিল, এই নদীর পাড়ের উপর উঠে গেছে। এটা পাড়ের উপর উঠে নদীর পাড়ের নিচে চলে গেছে আর কি, জাস্ট পাড়টা দিকে উঁচা থাকে, এটা নিচে নদীর দিকে নেমে গেছে। উনি আর এটা পিছনে জানি ওনার কথা শুনে উনি যে দিক দিয়ে আসছিল ঠিক ওই দিকে উনি আবার যাওয়া শুরু করলো। যাওয়া শুরু করতে যে তুলা গাছ পড়ে, ঠিক ওই তুলা গাছের কাছে উনি যায়, কারণ এই তুলা গাছটা সাইড দিয়ে ওনাকে নামতে হবে। তো গিয়ে দেখে যে এই তুলা গাছটার ভিতরে একটা মহিলার মতো শেপ,
মানে উনি মুখ দেখেনি, জাস্ট ওনার চুলগুলো দেখছে যে দুইটা পা দুইটা তুলা গাছ দিয়ে, মানে একটা তুলা গাছ থেকে একটা তুলা গাছের ডিস্টেন্স প্রায় 15 ফিটের নিচে হবে না, 15 থেকে 20 ফিট এরকম হবে একটা গাছের দূরত্ব। দুইটা গাছে দুইটা পা দিয়ে একটা মহিলার মতো সে দাঁড়ায়। উনি ভাবছে যে উনি এমনিতেই খুব সাহসী ছিল, বাট উনি জিনিসটা দেখে মোটামুটি একটা ভয় পেয়ে যেভাবে আশ্চর্য করে উনি বাড়ির দিকে চলে যাচ্ছে যে আজকে আর পানি দিব না, আজকে বাড়িতে চলে যাই। উনি বাড়ির দিকে প্রথমে যাওয়ার ওয়েটা ছিল পাহাড়ের সাইড দিয়ে, তো উনি ভাবলো যে পাহাড়ের সাইড দিয়ে যাই না, বাড়ির ভিতর দিয়ে চলে যাই। তো বাড়ির ভিতর দিয়ে উনি ঢুকলো, ঢোকার পর একটা বাড়ি বের হওয়ার পর আমার বাড়ির ঠিক পাশের বাড়িতে ওনার এক বৃদ্ধ চাচি আছে, তো উনি আবার রাত্রিবেলা বেড টেড হয়, তো ওই সময় তো বড়ির সিজন, তো ভাবছে যে একটা বড়ি গাছ ছিল, বড়ি গাছের নিচে উনি বসে আছে। উনি ভাবলো, ডাক দিল ওনাকে, দিয়ে বললো যে কি চাচি তুমি এত রাতে এখানে কি করো, এত রাতে বসে রয়েছে কেন এখানে? তো উনি কোনো অ্যান্সার দেয় না। অ্যান্সার না দেওয়ার পর উনি 2-3 বার ডাক দেয় উনি বিরক্ত হয়ে ওনাকে ধরতে যায়। ধরতে গিয়ে দেখা যায় উনি যখন ওনার দিকে তাকালোর পর দেখা যায় উনি ঘুমটা দেওয়া আছে, বাট ওনার কোনো ফেস টেস নেই। তো এই জিনিসটা দেখে আসলে যত সাহসী হোক উনি এই জিনিসটা কন্ট্রোল করতে পারেনি। উনি কন্ট্রোল না করতে পারে উনি দৌড় মারে, দৌড় দিয়ে ওনার বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে উনি হাঁপিয়ে টাপিয়ে এসব কথা বলে। তো বলার পর ওনার ফ্যামিলিতে যারা ছিল ওনারা সবাই ওনাকে বলে যে এটা ভয় পাওয়ার কিছু না, হয়তো বা কোনো কিছু আছে বা কোনো কিছু দেখছো, এটা সমস্যা নেই, ঘুমিয়ে যাও। তো উনি ঘুমিয়ে গেল। তো ঘুমিয়ে যাওয়ার পর পরদিন সকালবেলা উনি ঘুম থেকে ওঠে। তো ওঠার পর প্রায় 9টা-10টার দিকে আপনার ওনার এক ভাতিজি আছে, ওনাকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই খোঁজাখুঁজি করতেছে। তো ওনার যে নদীর দিকে গরুটা আসছিল, ঠিক নদীর যেদিকে আসছিল এদিকে একটা সাঁকু আছে। ওই সময় এখন একটা ব্রিজ হয়েছে, বাট ওই সময় একটা সাঁকু ছিল, পাশের সাঁকু। তো সাঁকুটার পরে ওই মেয়েটার জুতাগুলো পড়েছিল। তো ভাবলো ছোট মেয়ে হয়তো পানি জানিতে পড়ে গেছে বা এরকম কোনো কিছু একটা হবে। তো ওনারা যারা আছে সবাই এখানে আপনার পানি টানি যা আছে, জাল টাল মেয়েটারে পানি টানির ভিতরে দেখলো যে না, ওনাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, পানিতেও নাই। তো এক পর্যায়ে কে যে বললো যে না এখানে হয়তো বা থাকতে পারে, তোমরা দেখো এটা ভালো করে ইয়ে করে দেখুন, জুতাগুলো যেহেতু এখানে পাওয়া গেছে হয়তো বা এখানে থাকতে পারে। তো ওনারা এক পর্যায়ে মেশিন আনলো, মেশিন এনে নদীর দুই দিকে বাঁধের মতো দিয়ে মেশিন দিয়ে পানিটা সেচলো। সেচার পর দেখে যে হয়তোবা নদীর যে সময় স্রোত হয় সময় একটা গাছের গুঁড়ি আসছিল, ঠিক গাছের গুঁড়িটার নিচে ওকে মেরে গাছের গুঁড়িটার নিচে ফেলা গেছে। তোমরা যেটা ভাবলো যে নর্মাল যদি মৃত্যু হতো তো সেক্ষেত্রে গাছের নিচে যেত না, থাকতো মানে ইয়াতেই থাকতো আর কি, পানির নিচে থাকতো। তো ওনার রাত্রে জিনিসটা চিন্তা করলো যে হয়তো আমি তো গরুটা দেখছি যে এদিকে আসি ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে ব্রিজটার কাছে। তো আসলে এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। যেখানে গরুটা ভ্যানিশ হয়ে গেছিল সেখানে মেয়েটার ডেড বডিটা পাওয়া গেছে আর কি। ওকে, ঠিক ওই জায়গাটাই। তো এই ছিল ঘটনা, এবং আমাদের বেশ ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছেন শীত পড়ছে এবং ওয়েদার চেঞ্জ হচ্ছে। যাই হোক, আমরা এতক্ষণ যে ঘটনাটা শুনছিলাম সেই ঘটনাটির পরে আমরা আর একটা ঘটনায় যাবো কিনা সেটা চিন্তা করছি, এবং এর মাঝখানে আপনাদের বেশ কিছু SMS চলে এসেছে। আমরা পরবর্তী একটা ঘটনায় বরং যাই, এবং এর মাঝখানে আপনারা যারা এবং এর মাঝখানে একটা ছোট্ট ব্রেক আমাদের নিতে হবে, এবং ছোট্ট ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সো ব্রেকটা অবশ্যই ছোট, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আজকে আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, যে ঘটনাটা আমি পড়ে শোনাতে চাচ্ছি আপনাদের সবাইকে, এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি যে তিনি নামটা একটু পরেই লিখেছেন, সেটা পরেই বলি। তিনি বলছেন, কেমন আছেন জানতে চাইবো না, আমি উত্তরখান থেকে, উত্তরখান চামুর খান নামের একটা গ্রাম থেকে তিনি আমাদেরকে এই ইমেলটি করেছেন। এবং তিনি রাতের বেলায় জব করেন, তার রাতের বেলায় ডিউটি পড়ে বলে তিনি আজকে স্টুডিওতে আসতে পারবেন, এবং রাতের বেলায় তার কোথাও যাওয়া সম্ভব না। এবং তিনি লিখেছেন যে এই ঘটনাটা কতটা সত্য বা সত্যি বলে ভেবে নেবেন কি না নেবেন তার ধার আমি ধারি না, বাট আমি নিজে এটা এক্সপেরিয়েন্স করেছি এবং খুব ভয়ও পেয়েছি। আসলে অনেক জিনিসই থাকে এরকম, যে জিনিসগুলো আমরা নিজেরা এক্সপেরিয়েন্স করি না বলে হয়তো খুব হালকাভাবে উড়িয়ে দেই, কিন্তু ওই মুহূর্তে ওই সময়টা যদি ওই ঘটনার সম্মুখীন আপনি হতেন তাহলে বোঝা যেত যে আসলে ঘটনাটা কতটা ভয়ঙ্কর। যাই হোক, তিনি লিখছেন যে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমার জার্নি করতে খুব ভালো লাগে,
বিশেষ করে বাস জার্নি। আমি বাংলাদেশের 64টি জেলা ঘুরতে চাই, আর মাঝে মাঝে 34টা, মানে এর মাঝে তিনি 34টা জেলা ঘুরে ফেলেছেন। এবং তিনি বলেছেন যে সেরকমই একটা মানে ঘোরাঘুরির মধ্যে একটা ঘটনা, এবং এটা ছিল গত 13 রোজার রাতে সিলেটের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন, এবং রাত 12:30 তিনি উত্তরা থেকে বাসে ওঠেন। এবং বলে রাখা ভালো যে এটা আমার ফার্স্ট নাইট জার্নি। তো আমি মোবাইলে একটা ভূত এফএম-এর রেকর্ডেড ভার্সন ছিল, সেই ভার্সনটা আমি শুনছি। রাত তখন প্রায় 2:30, আমার বাস তখন হবিগঞ্জের কাছাকাছি। ওইখানে একটা হোটেল আছে, এবং সেই হোটেলটার আগে সোজা রাস্তা, দুই ধারে কোনো বাড়ি নেই। মানুষ তো এত রাতে থাকার কোনো প্রশ্নই ওঠে না। রাস্তার দুই পাশে শুধু কলা গাছ, এখানে কালো গাছ, আর আমাদের বাসের সামনে ও পেছনে 1.5 কিলোমিটারের মাঝে কোনো বাস ছিল না। মনে হচ্ছিল আমরাই বুঝি এই রাস্তা দিয়ে একমাত্র যাত্রী। আমি 2 সিট পেছনে বসেছিলাম। আমার সামনের আয়না দিয়ে সামনে তাকাই, এবং আমার বুক ধক ধক করে উঠল। রোজার দিন, তাই সাহস রাখলাম মনে। হঠাৎ হালকা খুব শীতল বাতাস কোথা থেকে যেন গায়ে এসে লাগলো। বাসের কয়েকজন মানুষ তখনও জেগেছিল। বলে রাখা ভালো, হালকা বৃষ্টি হচ্ছিল তখন। হঠাৎ করে আমাদের বাসের সুপারভাইজার এবং সেই সুপারভাইজার ড্রাইভারকে বলে উঠলো যে, কালাম ভাই, সামনে ওটা কি, গাড়ি থামান। গাড়ির স্পিড তখন 100 আপ ছিল। ড্রাইভার সজোরে ব্রেক চাপলেন, বাট কয়েকজন আচমকা এই পরিস্থিতিতে সামনে তাকালেন, এবং যা দেখলাম তা এখন আমার শরীরে, তা ভেবে এখন আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। দেখলাম আমাদের বাস থেকে 50-70 ফিট দূরে একটা সাদা কাপড় গায়ে দেওয়া, প্রায় 20-25 ফিট লম্বা কিছু একটা, তার দুহাত প্রসারিত করে অনেকটা মানে ক্রস করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমরা সামনে গেলে সে আমাদেরকে পিষে মারবে। বাসটা জোরে ব্রেক চাপ দেওয়ার কারণে বাসটা একবার রোডের একদম কিনারায় চলে গেল এবং থেমে গেল। ওই জিনিসটা ঠিক 5 ফিট আগে, ওটার এক মানে কাছাকাছি। আচ্ছা, তিনি মানে যেভাবে লিখেছেন পড়তে একটু অসুবিধা হচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং তিনি বলছেন যে কিন্তু বোঝা যাচ্ছিল না যে মানে বাস থেমে যাওয়ার ঠিক 5 সেকেন্ড পর্যন্ত ওটা ছিল। তারপর হঠাৎ আস্তে আস্তে রোড থেকে ডান দিকে সরে গিয়ে সেটা মিশে গেল, আর তীব্র একটা আতরের গন্ধ তখন বাতাসে ভাসতে লাগলো। আমি সহ বাসের প্রায় সবাই জিনিসটা নিজের চোখে দেখেছি। তারপরও বাসটা একটু সামনে একটা হোটেলে গিয়ে আবার একটা ব্রেক দিল। তখন আমরা বাসের কয়েকজন ড্রাইভারের কাছে জানতে চাইলাম যে ঘটনা কি। ড্রাইভার বলল যে এই রোডে, এই জায়গাটায় নাকি প্রায় রাতে এটা দেখা যায়। আমাদের বাসের ড্রাইভার এই রোডে 10 বছর ধরে গাড়ি চালাচ্ছেন, এবং তিনি নাকি কয়েকবার এটা দেখেছেন। এবং তিনি যেটা বলছেন যে এটা হয়তো একটা জিন, এবং ড্রাইভারের মতে তাই। এবং তিনি বহুবার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা নিজের মানে চোখে তিনি দেখেছেন আর কি। এবং তিনি বলছেন যে আমি বাসায় আসার পর আমার ফ্রেন্ড যে কিনা সিলেটে বড় হয়েছে ওর কাছে জানতে চাইলাম ওই জায়গাটার কথা। ও সাথে সাথে পুরো ঘটনা না শুনেই বলল, দেখেছিস নাকি, ওইখানে তো আমিও অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি তো অবাক। আমাদের ভাগ্য ভালো যে আমাদের ড্রাইভারটা এই ব্যাপারে সচেতন ছিল, তাই ওই দিন প্রায় রক্ষা পেয়েছিলাম। এই ছিল ঘটনা। এবং এরকম ঘটনা শুনতে হয়তো অনেক সাধারণ লাগে, কিন্তু সেই সময় সত্যি সত্যি যদি আপনি এরকম মানে সম্মুখীন হন তাহলে বুঝতে পারবেন যে ঘটনাটা কত বেশি ভয়ঙ্কর। যাই হোক, আজকে রাতও হয়ে গেছে, আর আজকে এর বেশি আর কোনো ঘটনা যেতে চাচ্ছি না। কিছু SMS রয়েছে, SMS পড়ে ফেলি। সজীব আমাদের SMS করছেন রাজশাহী থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন জুয়েল রানা ঢাকা থেকে, আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, তিনি লিখেছেন যে প্রতি এপিসোড থেকেই ডিফারেন্ট ঘটনা পাই, কোনোটা খুব ভালো লাগে, কিছুটা হয়তো মন্দের তালিকায় চলে যায়। তাই ভালোবাসি ভূত এফএম। হ্যাঁ, মন্দের তালিকায় যায় কিছু কিছু ঘটনা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ভালো লাগানোর জন্য আমরা কোনো কিছু বানিয়ে বলতে পারি না। এটা একটা সবচেয়ে বড় মানে কি বলবো, যে আমাদের যেটা হচ্ছে মানে আপনাদের কাছে প্রতিশ্রুতি, সেটাই। তো সেই জন্যই কিছু কিছু ঘটনা যারা বলেন তারা কোনো সময় হয়তো ভালো ঘটনা, যেগুলো সত্যি ঘটনা, সেগুলোই ঘটে তাদের সাথে এবং সেগুলো শেয়ার করেন। সেই ঘটনাগুলো কোনো সময় আপনাদের ভালো লাগতে পারে, কোনো সময় খারাপ লাগতে পারে, সেটা খুবই স্বাভাবিক। যাই হোক,
আপনার জীবনের সেরা ঘটনাগুলো যদি আপনি পাঠিয়ে দেন এবং সেটা যদি আপনার মানে মানুষের যদি পছন্দ হয় তাহলে সেটা আমাদেরও সার্থকতা এবং সেটা আপনাদেরও ভালো লাগার একটা কারণ হয়ে দাঁড়ায়। হরর প্রান্ত আমাদের SMS করেছেন, আমাদেরকে আল মাহমুদ মিরপুর 12 থেকে SMS করেছেন, আমাদেরকে মিরাজ SMS করেছেন, আমাদেরকে টুকটুকি উজ্জ্বল SMS করেছেন, তারেক আমাদের SMS করেছেন। আজকের মতো আর SMS পড়তে যাচ্ছি না, বুঝতেই পারছেন আমার গলা অলরেডি ভেঙে গেছে। সো আজকে এখানেই শেষ করতে যাচ্ছি, রাতও অনেক হয়েছে। আগামী সপ্তাহে আবারও নতুন ঘটনা নিয়ে ফিরে আসবো এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের ঘটনা পাঠান এবং স্টুডিওতে এসে নিজে ঘটনাটি শেয়ার করুন। এবং আমাদের অ্যাড্রেসটা আরো একবার বলে দিচ্ছি, boothfm@radiofurti.fm, এই অ্যাড্রেসে আপনি আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। শুধু নাম ঠিকানা এবং ফোন নাম্বার পাঠিয়ে অনেকেই বলেন যে আপনাদেরকে যেন স্টুডিওতে ডাকা হয়, তো সেটা প্লিজ 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 করবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী শুক্রবারে ঠিক রাত 11:59 ভূত এফএম নিয়ে আমি মাসুম আবারও হাজির হবো আপনাদের সাথে। সেই সাথে থাকবে নতুন অতিথি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই টাটা।